বাংলাদেশের উন্নয়ন প্রায়ই গ্রোথ মাপা হচ্ছে জিডিপি, এক্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার এসব দিয়ে। তো এই গ্রোথ সেন্ট্রিক থিঙ্কিংয়ের ফলে কোনো জনগোষ্ঠীকে নিয়মিতভাবে ইনভিজিবিলাইজড হয়ে যাচ্ছে বলে মনে হয়। আমাদের গ্রোথটা হচ্ছে একটা বিলবোর্ডের মতো। এখন তো আমাদের এখানে ইলেকট্রনিক বিলবোর্ডও দেখা যায়। এত সুন্দর একটা কাচের বিল্ডিংটাকে যদি আমি মনে করি যে এটা আমার একটা কাইন্ড অফ সিম্বল অফ ইকোনমিক প্রসপারিটি, কিন্তু এটা নিচে একটা শ্রেণী আছে যে শ্রেণীটা এই বোরাক এত দামি বিল্ডিংটার গ্লাসে রিফ্লেক্ট হয় না। সুতরাং আমরা যে শাইনিং বাংলাদেশ দেখছিলাম অথবা গ্রোথ দেখছি, ভেরি স্মল পোর্শন অফ পিপল এই গ্রোথটাকে কন্ট্রোল করতেছে। তো আইডেন্টিটি পলিটিক্স নিয়ে বাংলাদেশে অনেক ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আছে। আপনার মতে পরিচয় ভিত্তিক রাজনীতি কি ক্ষমতার বিরুদ্ধে কথা বলার একটা ভাষা, নাকি অনেক সময় ক্ষমতাই পরিচয়কে ব্যবহার করে? আমি যখন মার্জিনালাইজড কমিউনিটির প্রেক্ষাপটে দেখব তখন আইডেন্টিটি কিন্তু তার জন্য একটা ভয়েস, কিন্তু যখন আবার একজন এলিট যখন এটাকে আইডেন্টিটিকে ইউজ করে, ইটস এ কাইন্ড অফ এ ম্যানিপুলেটিং টুল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ফাইনলাইনের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইনলাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার বিষয়ক নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আমি থাকছি, মাহবুবা ইসলাম সুজানা। ফাইনলাইনের আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আবদুল বাতেন। তিনি বর্তমানে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি এবং গবেষণার কাজে নিয়োজিত রয়েছেন। স্যার, স্বাগতম আপনাকে ফাইনলাইনের আজকের পর্বে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছ থেকে আসলে আজকে আমরা অনেক কিছু নিয়ে জানবো। তো একদম শুরুটা ব্যক্তিগত জায়গা থেকে করতে চাই যে আপনি তো একজন শিক্ষক, গবেষক, আবার পাশাপাশি লিখেন। তো এই তিনটা পরিচয়ের মধ্যে আপনাকে ঠিক কোন পরিচয়টা নিজেকে সবচেয়ে বেশি অনেস্ট চিন্তা করতে শেখায় বা নিজের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? ফিলোসফিক্যালি বললে আমি মানুষ, আর যদি ওই যে বললেন যে নানা পরিচয়, একটা পরিচয়কে অন্য পরিচয়ের উপরে স্থান দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট, বাট আমি বলতে চাই যে ধরেন প্রতিটা আমি একটা ওভারল্যাপিং ক্যারেক্টার আর কি। এই অর্থে অফকোর্স শিক্ষক হিসেবে যখন আমি ক্লাসরুমে দাঁড়াই, এটা আমাকে এক ধরনের এনার্জি দেয় যে আমি আমার ছাত্রীর সাথে যখন নানা কিছু শেয়ার করি, সো এটা আমার জন্য এক ধরনের বলবো যে কাইন্ড অফ এমন একটা জায়গা যেখানে আমি নিজেকে আবিষ্কার করি, প্রতিনিয়ত আবিষ্কার করি নিজেকে। আর ফিল্ড ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যখন মানুষের সাথে ফিল্ড ওয়ার্কের মাধ্যমে কানেক্ট হই, সেটা এটা একটা মিররের মতো। প্রতিটা মানুষ কিন্তু একটা আয়নার মতো। তখন আমি আসলে ওই আয়নায় সমাজকে যেমন দেখি, আবার নিজেকেও দেখি। তার মানে আয়নাটার দুটো অংশ, একটা অংশ হচ্ছে সমাজকে দেখা, আর একটা নিজেকে দেখা। আমরা যখন কোনো গবেষণা করি বা গবেষণাপত্র লিখি, তখন নানা রকম ভারী নানা তত্ত্ব থাকে, সেই তত্ত্বের আড়ালে আমি নিজে হারিয়ে যাই। কিন্তু যখন আমি ফিল্ড ওয়ার্ক করি, তখন আমিকে আমি দেখতে পাই। সুতরাং যদি বলেন সেই অর্থে আমি ফিল্ড ওয়ার্কটা খুব এনজয় করি। আর লেখালেখিটা হচ্ছে কাইন্ড অফ আমাদের যে একটা গতিময় জীবন। আমি ফিল্ড ওয়ার্ক, আমাদের নানা রকম ডেডলাইন থাকে, ফিল্ড ওয়ার্ক করতে হয়, অথবা আমরা যখন গবেষণাপত্র লিখি সেটা একটা স্ট্রাকচার থাকে। আমরা তো সেই স্ট্রাকচারের মধ্যে লিখতে গেলে অনেক জিনিস অনেক সময় আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়, অনেক ইরেজ হয়ে যায়। তখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখিটা হচ্ছে গিয়ে অনেক বেশি ইনফর্মালি আমি এটাকে রিফ্লেক্ট করা বা আমি কানেক্ট করা। তো আমি সামাজিক যোগাযোগ মাধ্যমকেও এক ধরনের বিদ্যালয় হিসেবে দেখি। এটাও এক ধরনের, বিশেষ করে আমি যখন ক্লাসরুমে দাঁড়াই, সেখানে যেভাবে আমার ছাত্রছাত্রীর সাথে এক্সচেঞ্জ হয়, সেখানে হয়তো সংখ্যায় 2 জন, 5 জন, 10 জন, 20 জন বা 50 জন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে সেক্ষেত্রে আমার পুরো সবাই আমার বিশাল একটা কমিউনিটি। তখন এখানে আমার 2 ওয়ে লার্নিং। আমি কি লিখলাম, আবার এর নিচে যখন অনেক সময় অনেকের কমেন্ট আসে, তো আমি সেই হিসেবে আমি আসলে একটাকে অন্যের উপর প্রায়োরিটি দিচ্ছি তা না। আমি রাদার বলি যে তারা আমাকে মিউচুয়ালি একটাকে ইনফ্লুয়েন্স করে, শেপ করে। স্যার, আপনি বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছেন, তো এর মাঝখানে আপনার রিসার্চের ইন্টারেস্টগুলো নিউলিবারালিজম, ইনইকুয়ালিটি, লেবার, তো এগুলো বাংলাদেশে খুব পলিটিক্যালি সেন্সিটিভ বিষয়। তো আপনি যখন শিক্ষক হিসেবে এই বিষয়গুলো নিয়ে পড়ান বা তখন কি কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে কখনো, যে ছাত্ররা কিভাবে কোশ্চেন করছে বা কোনো রেজিস্ট্যান্স আছে কিনা তাদের পক্ষ থেকে? ওয়েল,
আনকমফোর্টেবল সিচুয়েশন, এটা আসলে আমি সবসময় বলি, আমরা যখন পোডিয়ামে দাঁড়াই টিচার হিসাবে, এটা একটা থিওরিটিক্যাল পারফরমেন্স, এটা পিওরলি এটা পারফর্মিং আর্টের মতো। এখন যে কোনো পারফর্মিং আর্টের মধ্যেই হাই অ্যান্ড লো থাকে, মাঝে মাঝে নানা রকম অপ্রীতিকর অবস্থাও তৈরি হয়, কিন্তু এটাকে আমি সবসময় মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ, বাট এই চ্যালেঞ্জটা এমন না যে সেটা ওভারকাম করা যাবে না, সেরকম চ্যালেঞ্জ না। এই চ্যালেঞ্জটা এমন যে এখান থেকে আমি প্রতিনিয়ত শিখতে পারি। তো সুতরাং এটাকে আমি একটা লার্নিং হিসাবে দেখি। কিছুটা আনকমফোর্টেবল সিচুয়েশন হয় না সেটা বলবো না, বিশেষ করে যেহেতু অনেকগুলো কনসেপ্ট আপনি বললেন নিউলিবারালিজম মানে বা নব্য উদার নৈতিকতাবাদ, আমি জানি না এইটাই কারেক্ট ট্রান্সলেশন কিনা বাংলায়, কিন্তু এই ধরনের কনসেপ্ট বা নিউলিবারালিজম তো আসলে এটার তো নানা রকম ডেফিনেশন আছে বেসড অন দ্য আপনার ডাইমেনশন। আমি ইকোনমিক্যালি দেখলে এটা একরকম, আমি যদি এটাকে পলিটিক্যাল প্রজেক্ট হিসেবে দেখি তখন আরেক রকম। তো সেক্ষেত্রে মাঝে মাঝে হয় যে এটা আমি বলবো যে এটাকে বলবো কমিউনিকেশন গ্যাপ, যে আমি যেটা বোঝাতে চাচ্ছি আমার স্টুডেন্ট সেভাবে বুঝতে পারছে কিনা। আর তারপরে বললেন যে রেজিস্ট্যান্স, আমি আসলে এটা রেজিস্ট্যান্স হিসেবে দেখি না। মানে আমি রেজিস্ট্যান্স হিসেবে দেখি না, এই কথাটা বলাটা আবার খুব বেশি সরলীকরণ হয়ে যাবে। রেজিস্ট্যান্সটা কীরকম, আমি সেটাকে এইরকম রেজিস্ট্যান্স দেখি না যে আমি কথা বলতেই পারবো না। আমি রাদার মনে করি যে ওই ব্যাপারটাকে হয়তো আমি তাকে ঠিকমতো বোঝাতে পারিনি, এটা আমি আমার নিজের কমিউনিকেশন গ্যাপ দেখি। তখন অনেক সময় যদি এমন হয় যে স্টুডেন্টরা অনেক সময় আমি একটা জিনিস পড়ালাম বা বললাম বা ওদের সাথে শেয়ার করলাম, তারপরে ওরা সেটা হয়তো ঠিকমতো রিসিভ করতে পারেনি, ওরা হয়তো কোনো না কোনো জায়গায় তার ডিসকন্টেন্ট সরাসরি যদি প্রকাশ করে তো করলো, আর যদি না করে নানাভাবে প্রকাশ করলো, তখন আমি নিজেকে রিফ্লেক্ট, আমি আই ট্রাই টু বি রিফ্লেক্সিভ। ওকে ফাইন, তাহলে আমি কেন কমিউনিকেট করতে পারলাম না? সো এটা আমার এন্ডে আরেক ধরনের লার্নিং, যে আমি এর পরের বার যাতে আমি আমার কমিউনিকেশন চ্যানেলটাকে আরেকটু রিফাইন করা যায় কিনা বা আরেকটু রিডিজাইন করা যায় কিনা, কীভাবে আমি ওর সাথে আমার কমিউনিকেশনটা অনেক স্মুথ হবে, যাতে আমি যা বোঝাতে চাই সেটা সে বুঝতে পারছে কিনা। সুতরাং এটাকে আমি সেই অর্থে একাডেমিয়ার চ্যালেঞ্জ বলবো না, এটা সকল শিক্ষকের জন্যই এক অর্থে চ্যালেঞ্জ, বাট আমি বলবো লার্নিং অপরচুনিটি। নব্য উদারনীতিবাদ নিয়ে যদি বলি, আপনার রিসার্চে একটা জায়গায় নিওলিবারালিজম কথাটা আমরা প্রায়ই শুনি। তো নতুন উদারনীতিবাদ কীভাবে আমাদের রাষ্ট্র, আমাদের নীতি এবং নাগরিক জীবনের ভিতর ঢুকে পড়ছে, এটা কি শুধু অর্থনৈতিক ব্যাপার নাকি হচ্ছে আমাদের সামাজিক যে সম্পর্কগুলোকে বদলে দিচ্ছে বা দিয়েছে? আমরা তো কতক্ষণ আগেই বললাম যে আসলে নিউলিবারালিজম বা নব্য উদারনৈতিকতাবাদকে আসলে আমি একটা খুব সিঙ্গেল বা খুব ন্যারো কোনো ডেফিনেশনের মধ্যে মানে বেঁধে ফেলাটা খুবই কঠিন। যদিও এটার সবচেয়ে ভিজিবল, আমি যদি বলি ভিজিবিলিটি সবচেয়ে বেশি হয়তো ইকোনমিক্সে বা অর্থনীতিতে, কিন্তু এটা একটা সামাজিক প্রজেক্ট হিসাবে আমরা দেখতে পারি, এটা রাজনৈতিক প্রজেক্ট হিসাবেও দেখতে পারি। এটাকে আমি যদি আরও ব্রডার অর্থে বলি সহজভাবে, এটা একটা কাইন্ড অফ এ হ্যাবিট। কিন্তু এখানে যেমন নব্য উদারনৈতিকতাবাদের সবচেয়ে যেটা আমরা ভিজিবল ফর্ম দেখি সেটা হচ্ছে কীরকম, এখানে রাষ্ট্র করে কি ধীরে ধীরে মোর অফে একটা কোম্পানি লাইকের মতো বিহেভ করে। তার মানে রাষ্ট্রের সাথে যে সিটিজেনের সম্পর্কটা, সেই সম্পর্কের জায়গাটা নতুন করে রিডিফাইন্ড হয়। এখানে যেমন রাষ্ট্র জনগণের কাছে তখন কী হিসাবে, আমরা যারা জনগণ আমাদের কাছ থেকে কী হিসাবে আরও এফিশিয়েন্ট, ম্যান পাওয়ার এইভাবে চিন্তা করে। রাষ্ট্র আমার কাছ থেকে কী চিন্তা করে, আমি কতটুকু স্কিলড, আমি কতটুকু এফিশিয়েন্ট, আমি কতটুকু কী পরিমাণ জেনারেট করতে পারতেছি, মানি জেনারেট করতে পারি বা ওয়েলথ জেনারেশন করতে পারি, সেই অর্থে দেখি। আর আমরা সিটিজেনরা তখন কীভাবে মনে করি ব্যাপারটাকে, আমরা মনে করি যে সিটিজেনকে তখন ট্রিট করা হয় মোর অফ অ্যান এন্টারপ্রেনার হিসাবে, একটা স্কিল এজেন্ট হিসাবে। তার মানে আমার যে এন্টাইটেলমেন্ট আছে রাষ্ট্রে, আমি একজন নাগরিক হিসাবে আমার যে এন্টাইটেলমেন্ট বা আমার রাইটস যেগুলো রাষ্ট্র আমাকে দিতে বাধ্য, কারণ রাষ্ট্রের সাথে আমার সম্পর্কটা এক ধরনের সামাজিক চুক্তি, যেটাকে আমরা বলি সোশ্যাল কন্ট্রাক্ট। তো নিওলিবারালিজম আমাদের ওই সম্পর্কের জায়গাটাকে নতুন করে রিডিফাইন করছে। এখন অফকোর্স এটার হয়তো কিছু পজিটিভ দিকও আছে, বিশেষ করে এটা করতে গিয়ে রাষ্ট্র অনেকগুলো ব্যাপারকে প্রমোট করে, যেমন পার্টিসিপেশন বা কনসালটেশন, এই ব্যাপারগুলোকে প্রমোট করে। অনেক সময় হয়তো কম্পিটিশনকে প্রমোট করে, যে কম্পিটিশন মাঝে মাঝে ইনোভেশনকে ফস্টার করে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু আপনি যদি একদম লার্জার স্কেলে দেখেন, নিওলিবারালিজম সমাজের মধ্যে অসাম্য বা ইনইকুয়ালিটি অথবা আপনার মানুষের সাথে যে সম্পর্ক,
এই জিনিসগুলিকে এখন পর্যন্ত খুব ভালোভাবে যে ট্যাকেল করতে পারছে বা অ্যাড্রেস করতে পারছে আমাদের কাছে খুব ভালো উদাহরণ নেই। গ্রোথ হয়তো হচ্ছে, আমরা হয়তো ইকোনমিক ম্যাট্রিক্স বলি বা জিডিপি যেসব দিয়ে আমরা মাপি, সেগুলিতে হয়তো কোনো কোনো জায়গায় আমরা সাকসেসফুল, কিন্তু আপনি যখন পুরো ব্যাপারটাকে অ্যাজ এ হোল দেখবেন তাহলে দেখবেন যে অনেকখানে যখন আমরা ভালো করছি, আবার অনেকগুলো জায়গার মধ্যে আমরা এতটাই খারাপ করছি যে আমরা যে আমাদের যে কালেকটিভ এন্টিটি মাঝে মাঝে সেখানেও অনেক রাপচার্ড হয়ে যাচ্ছে, অনেক 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 ফাটল দেখা দেয়। গ্রোথ নিয়ে যদি বলি, বাংলাদেশের উন্নয়ন প্রায়ই গ্রোথ মাপা হয় হচ্ছে জিডিপি, এক্সপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার এসব দিয়ে। তো এই গ্রোথ সেন্ট্রিক্স থিঙ্কিংয়ের ফলে কোনো কোনো জনগোষ্ঠীকে নিয়মিতভাবে ইনভিজিবিলাইজড হয়ে যাচ্ছে বলে মনে হয়। ওয়েল, আমরা একটা সহজ ভাষায় বলি, এটা হয়তো এখানে খুব বেশি মানে আমি একাডেমিক তত্ত্ব বা এই ব্যাপারগুলোকে একটু একপাশে রেখে যদি বলি, আমাদের গ্রোথটা হচ্ছে একটা বিলবোর্ডের মতো। মানে আমি যদি ব্যাপারটা এভাবে দেখি যে আমি যখন রাস্তায় আসছিলাম এই আমার অফিস থেকে, যে আপনাদের অফিস আসার আগেই আমি অনেকগুলো বিলবোর্ড রাস্তার দুই পাশে, এখন তো আমাদের এখানে ইলেকট্রনিক বিলবোর্ডও দেখা যায়, খুব চকচক করে বা ইয়ে করে। হঠাৎ করে যখন এই বিলবোর্ডের বিলবোর্ডটা পিছনে একটা অংশ আছে যেটা ইনফ্যাক্ট আপনাদের, যদি আমি এই আপনাদের অফিসটার কথাই বলি, আপনাদের অফিসটা যদি এন্ট্রি গেটটা এখানে আমি খুঁজে পাই না, সামনে অনেকগুলো ইয়ার কারণে আমি দেখি না, আবার ঢুকার মধ্যেই দেখি এত বড় একটা বিল্ডিং, সামনে অনেকগুলো পান বেড়ে বিক্রি করে মানে শপকিপার বা ইয়া। সো আমরা যারা এখানে এইখানে এই বিল্ডিংয়ে আমি ধারণা করছি যে এখানে অনেক বড় বড় কর্পোরেট হাউসের হেড অফিস আছে, এখানে মিলিয়ন মিলিয়ন বা বিলিয়ন বিলিয়ন টাকার লেনদেন হয়, ইয়া হয়, আর ঠিক নিচেই একটা পান বেড়ি বিক্রি করতেছে বা ছিন্নমূল মানুষ বা ইয়া আছে। হ্যাঁ, তো এরা আমার ওই চোখে পড়ে না। সুতরাং এত সুন্দর একটা কাছের বিল্ডিংটাকে যদি আমি মনে করি যে এটা আমার একটা কাইন্ড অফ সিম্বল অফ ইকোনমিক প্রসপারিটি, কিন্তু এটা নিচে, ঠিক নিচে একটা শ্রেণী আছে যে শ্রেণীটা এই বোরাক এত দামি বিল্ডিংটার গ্লাসে রিফ্লেক্ট হয় না। সো ব্যাপারটা অনেকটা এরকমই, একটা বিলবোর্ডের আড়ালে অনেকগুলো ব্যাপার থাকে যেগুলি হারিয়ে যায়। আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে গিয়ে এই ধরনের নিউ লিবারালিজম ব্যাকড আপ যে গ্রোথটা, এই গ্রোথটা আসলে অনেকগুলো, ওই যে বললাম কতগুলো ম্যাট্রিক্স ফলো করে, কতগুলো নাম্বার ফলো করে। ইটস অল অ্যাবাউট দ্য নাম্বার গেম। এই নাম্বার গেম হইতে হলে আপনাকে একটা মোর অফ এ সিস্টেমের ভিতরে যেগুলি রেজিস্টার্ড সেই জিনিসগুলিকেই শুধু আমরা কাউন্ট করি, মানে ইটস মোর অ্যাবাউট ক্যালকুলেবিলিটি। আপনি যেগুলি ক্যালকুলেটিভ নাম্বার যেগুলি জেনারেট করতে পারেন সেগুলিকেই কনসিডার করি। কিন্তু আমাদের মতো ইনফর্মাল ইকোনমির দেশে, যেখানে একটা বিশাল অংশ, বিশাল ইকোনমিক অ্যাক্টিভিটি বা লাইভলিহুড, এগুলো আপনার ওই ন্যাশনাল রেজিস্ট্রি বা ক্যালকুলেশন মধ্যে আসে না, সুতরাং তারা এমনিতে লেফট আউট হয়ে যায়। সুতরাং আমরা যে শাইনিং বাংলাদেশ দেখছিলাম অথবা গ্রোথ দেখছি, এটা একটা ভেরি স্মল পোর্শন অফ পিপল এই গ্রোথটাকে কন্ট্রোল করতেছে, বা ওইটা তাদের হিসাব নিকাশের একটা ফলাফল। এটা পুরো বাংলাদেশের সব নাগরিক যে এই গ্রোথের সরাসরি, হ্যাঁ সে কন্ট্রিবিউটর, কিন্তু তার এখানে ভিজিবিলিটি নেই, সেখানে ইনভিজিবল কন্ট্রিবিউটর। ফর এক্সাম্পল ধরেন এই যে পানবেড়ি সাপ্লাই চেনের মধ্যে ধরেন যে পানবেড়ি বিক্রি করতেছে, সেও হয়তো কন্ট্রিবিউট করতেছে, কিন্তু সে যেহেতু ন্যাশনালি আপনার ওই যে ট্যাক্সিং সিস্টেমের ভিতরে নাই, সুতরাং সে তার কন্ট্রিবিউশনটা নট অ্যাকনলেজড। এটা একটা বড় সমস্যা। যদি এই এক্সেস আর ইনইকুয়ালিটি নিয়ে একটু যদি বলি, যে এক্সেস শব্দটা শুনতে খুব সিম্পল কিন্তু বাস্তবে খুব পলিটিক্যাল। বাংলাদেশে কারা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশগত বা নিরাপত্তা, আইনি সুরক্ষা এসব এক্সেসগুলো পায় আর কারা পায় না, এই বিভাজনটাকে শুধু দারিদ্র্য দিয়ে ব্যাখ্যা করা যায়? ওয়েল, দারিদ্রতা একটা ডাইমেনশন, অফকোর্স ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটর্স, বাট আমরা সার্টেনলি বলতে পারি না এটাই একমাত্র কন্ট্রিবিউটর্স। রাদার আমাদের সমাজে যদি দেখি, আমি অ্যাক্সেস ইস্যুটাকে মোর অফ এ ইটস মোর অফ এ কানেকশন, ইটস মোর অফ এ পেপার ওয়ার্ক, ইটস মোর অফ এ পলিটিক্যাল লিঙ্ক। তার মানে আমাদের সমাজে যদি আমি অ্যাক্সেসটাকে দেখি, সেটা হচ্ছে আমি এটাকে এক ধরনের কানেক্টিভিটি হিসাবে দেখব। এই কানেক্টিভিটির আপনার একটা প্যাট্রোনেজ নেটওয়ার্ক থাকে, এবং ঠিক সেই জায়গাটাতে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো অপারেট করে। সেই জায়গাটাতেই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অন্যান্য যাদেরকে অ্যাক্টর আছে সমাজের, সবাইকে সে কানেক্ট করে, এবং এই নেটওয়ার্কটা ইভেনচুয়ালি আপনার পাওয়ারকে কন্ট্রোল করে, যেটাকে মানে আমরা নানা রকম তাত্ত্বিকভাবেও বলি যে পাওয়ার এলিট। সো সুতরাং আমাদের এখানে অ্যাক্সেসটা মেডিয়েটেড নট অল বাই পভার্টি, রেদার একটা বিশাল অংশ হচ্ছে কানেকশন, আপনার কার সাথে কীভাবে কানেক্টেড। আর ধরেন একজন দরিদ্র মানুষও যদি
সামহাউ সে এই পাওয়ার যারা হোল্ড করে তাদের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকে, তাহলে সে কাজটা আদায় করে নিতে পারছে। আর একজন মানুষ যদি মনে করি যে না, সে অতটা দরিদ্র না, কিন্তু তার ওই কানেকশনগুলো নাই, তখন কিন্তু সে সাফার করে। তাহলে আমরা যে সামাজিক যে বৈষম্যগুলো দেখি, এগুলি কি পিওরলি যে দারিদ্রতা থেকে আসছে তা বলা যাবে না, কিন্তু দারিদ্রতা এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট কন্ট্রিবিউটরস। আপনার আরেকটা হচ্ছে কাজের গুরুত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে কমন্স গভর্নেন্স। তো বাংলাদেশের বন, নদী, জলাশয়, এই কমন রিসোর্সগুলো নিয়ে রাষ্ট্র কীভাবে ভাবে বলে আপনার মনে হয়? মানে এখানে কি মানুষ স্টেক হোল্ডার নাকি অবস্টেকল হিসেবে কাজ করে? ইন পেপার যদি বলি তাহলে তো স্টেক হোল্ডার পেপারে, বাট ইন প্র্যাকটিস সেটা খুব ইন্টারেস্টিং। আগে দেখতে হবে রাষ্ট্রের এখানে ভিউটা কি। রাষ্ট্র আসলে এই যে বললেন নদী, বন, এগুলিকে কীভাবে দেখে। আমাদের এখানকার রাষ্ট্র, আমরা যারা পোস্ট কলোনিয়াল কান্ট্রি, আমরা যতই বলি আমরা আসলে আমাদের নিজস্ব এক ধরনের মাটি ও মানুষ কেন্দ্রিক ব্যবস্থা আছে, কিন্তু আসলে যদি খুব সূক্ষ্মভাবে দেখলে আমরা এখনও ইউরোসেন্ট্রিক বলতে সেই ম্যাটেরিয়ালিস্টিক পার্সপেক্টিভ থেকে আমরা এখানে এই নদী বলেন, বন বলেন বা প্রাকৃতিক যে আমাদের সম্পদ বলি, এগুলিকে আমরা এখন রিসোর্স বা অ্যাসেট হিসেবে চিন্তা করি। তো ব্যাপারটা এরকম যে এইগুলিকে আমরা ব্যবহার করি মোর অফ এখান থেকে আমি কীভাবে ওয়েলথ জেনারেট করব। এটা যে একটা লিভড ইকোলজি এবং প্রকৃতির যে একটা লিভড রিলেশনশিপ, আমরা সেভাবে দেখি না। তো এখানে একটা বড় জায়গা যে আমি আসলে এটাকে কিভাবে দেখতেছি। মনে করে আমি যে সুন্দরবনের কথাই চিন্তা করি, সুন্দরবন এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। ধরেন একজন ক্লাইমেট, আমি যদি খুব ভাষায় বলি, যিনি প্রজেক্ট বা একটা এনজিও ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করে, তার কাছে সুন্দরবনকে একটা কার্বন স্টক। সে গ্লোবাল মার্কেটে কার্বন বিক্রি করবে, সুন্দরবন হিউজ একটা কার্বন স্টক। একজন সুন্দরবনের উপরে ডিপেন্ডেন্ট যে বনজীবী, তার কাছে এটা হচ্ছে তার আলটিমেট সোর্স অফ লাইভলিহুড। অথবা সরকারের কাছে কি এটা একটা একজন ট্যুরিস্টের কাছে এটা কি, এটা হচ্ছে টাইগার। এটা খুবই মানে এমন একটা জায়গা যেটা থ্রিল। তার মানে দেখেন একটা সুন্দরবন এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, সুন্দরবন যে একটা লিভড ইকোলজি, সুন্দরবন যে একটা বেসিক্যালি এটা যে এক ধরনের কানেকশন, আমি সুন্দরবনের সাথে কানেক্টিভিটি সেটা ফিল করতেছে কিনা। আমার ধারণা এটা সবচেয়ে বেশি ফিল করে ওই জনগোষ্ঠীটা যার এটা আলটিমেট সোর্স অফ লাইভলিহুড। বাট আনফর্চুনেটলি বলি যে সেই কিন্তু পুরো ব্যাপারটাতে উপেক্ষিত। ওই যে আপনি বললেন, জিজ্ঞেস করলেন যে স্টেক হোল্ডার কিনা, সে তো স্টেক হোল্ডার কাগজে কলমে। কারণ আমি যে প্রজেক্টে ডিজাইন করি না কেন, প্রথমে বলি কি বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য, রাইট? সেটা তো আমি বলি। কিন্তু দেখেন স্বাধীনতার 50 বছর বলি পার হয়ে গেল, এখনও যে বনজীবী ছিল সে কি উন্নত হয়ে ঢাকার এই যে আপনি যে বিল্ডিংয়ে আমি বসে আছি, এই বিল্ডিংয়ে কি এখানে অ্যাক্সেস পাওয়ার মতো তার সেই উন্নয়ন হয়েছে? যদি আমি এটা যদিও উন্নয়ন না, মানে আমার ক্রিটিকে তো এটাও এক ধরনের উন্নয়ন না, এটাও আমি বলি সিউডো গ্রোথ। কিন্তু তারপরে যদি এটাকেও যদি ধরে নিই ইটকাট পাথর উন্নয়ন, সে কি এখানেও অ্যাক্সেস পাচ্ছে কিনা? তার মানে তার তো উন্নয়ন হয় নাই। কিন্তু যে এনজিওরা এই প্রজেক্ট করছে, যে সরকারি কর্মকর্তারা সেই প্রজেক্টে ইনভলভ ছিল, যেই কনসালটেন্টরা ছিল, তারা তো সেটা ক্ষেত্রে লাভবান হয়েছে। সুতরাং এটা একটা বড় প্রশ্ন যে আসলেই আমরা প্রকৃতিকে কিভাবে দেখতেছি। এটাকে প্রকৃতিকে আমরা ইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা এমন একটা জিনিস যেখানে মানুষ, নদী, পানি সব একটাকে কি করবে, রিপ্লেস করবে না, রেদার সবাই মিলেই একটা কম্বাইন্ড বা কালেকটিভ একটা সিস্টেম। তো সেখানে আপনার ওভাবে দেখলে ওই মানুষগুলো কিন্তু প্রকৃতির জন্য ক্ষতিকর না, ওরা অবস্ট্রাকল না, ওরা পার্ট অফ দ্য সিস্টেম। কিন্তু আমরা দেখি কীভাবে, আমরা ওদেরকে দেখি ওরা হচ্ছে হার্মফুল টু দ্য সিস্টেম। কারণ ওরা ওই রিসোর্সকে এক্সট্রাক্টর হিসেবে দেখতেছি, আমি এক্সপ্লয়েটর হিসেবে দেখতেছি। আমি তার জন্য রেস্ট্রিকশন দিচ্ছি যে এখান থেকে তুমি মাছ ধরতে পারবা না, এখান থেকে কাটতে পারবা না, এখান থেকে এটা করতে পারবা না। তো আমি ওকে একটা বাইনারির মধ্যে নিয়ে যাচ্ছি, আইদার নেচার অথবা তোমার লাইভলিহুড। তো নেচার এবং লাইভলিহুডতে দুইটা বাইনারি হওয়ার, এভাবে অপোজিং বাইনারি হওয়ার কথা না, রাদার এটা হওয়ার কথা ছিল কি সাস্টেইনেবল কোএক্সিস্টেন্স, রাইট? তো আমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমরা প্রকৃতিকে রক্ষার নাম দিয়ে, অফকোর্স আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে, কিন্তু মানুষকে বাদ দিয়ে কিনা, এটা আমাদের এই প্রশ্নটা আমাদেরকে বারবার জিজ্ঞেস করতে হবে, বা আমাদের পুরো ডিজাইনেই আবার নতুন করে দেখতে হবে
বা কোন জায়গায় সমস্যা হচ্ছে, আমরা কেন একটাকে বাদ দিয়ে আর একটা চিন্তা করতেছি? এটার প্রেক্ষিতে যদি সুন্দরবন বা বননির্ভর যে জনগোষ্ঠীর উদাহরণ যদি বলি, যে সংরক্ষণের নামে এক্সেস কমিয়ে দিলে সেটা আসলে কাকে রক্ষা করা হয় বা কাকে বাদ দেওয়া হচ্ছে? ওই যে কতক্ষণ আগে যেটা বললাম, আমি অন্তত আমার যেহেতু পিএইচডি থিসিস সুন্দরবনের উপরে, সুন্দরবনে মোটামুটি এখন সবাই জানি যে একটা নির্দিষ্ট আপনার সংখ্যক মানুষকে পারমিশন দেওয়া হয়। এখন কথা হচ্ছে, আমার বাস্তব অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সুন্দরবনে যখন কাগজে কলমে পারমিট 3000 4000 এরকম একটা সংখ্যা, আমি সংখ্যাটা একজ্যাক্ট ফিগার নাই বা বললাম, কিন্তু তার থেকে 10 গুণ বেশি মানুষ কিন্তু ওখানে প্রবেশ করে। এখন প্রশ্নটা হচ্ছে তারা কীভাবে প্রবেশ করে। এখন আপনি যদি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললে তারা ইললিগ্যাল, রাইট? কিন্তু যে মানুষগুলো শত বছর ধরে সুন্দরবনকে রক্ষা করছে, সেই শুধুমাত্র একটা সিস্টেমের কারণে সে ইললিগ্যাল। কারণ কি? সে পারমিট নাই। আচ্ছা, তখন যেহেতু সে ইললিগ্যাল, তাহলে এখানে কোনো না কোনো লিগ্যাল এন্টিটি আছে যে লিগ্যালিটি এবং ইললিগ্যালিটির মাঝ এটাকে কন্ট্রোল করবে। সেটাকে বাই ডিফল্ট ফরেস্ট ডিপার্টমেন্ট, মানে যারা সরকারের প্রতিনিধি। তো তাহলে ওই লোকগুলো ঢুকে কীভাবে? যারা পারমিটের বাইরে ঢুকে কীভাবে এদেরকে ম্যানেজ করে? তার মানে যে লোকটা ঢুকতেছে সে যে, তার যে কোনো প্রকার কস্ট নাই, সে যে ফ্রি অফ কস্ট ঢুকতেছে তা কিন্তু না, সে কাউকে না কাউকে ম্যানেজ করতেছে। তার মানে সে যে লাভবান হচ্ছে তা কিন্তু বলা যাবে না। সে হয়তো ওই, কারণ তার অন্য কোনো স্কিল সেট নাই, তার অন্য কোনো জীবিকা নাই, বা সে অন্য কোনো কিছু পারে না যে সে তার লাইভলিহুডটা আর্ন করবে। তাকে ওই বনের ভিতরে ঢুকতেই হবে। আচ্ছা, তখন সে কী করলো? কোনো না কারোর সাথে কন্ট্যাক্ট করলো। সেটা লোকাল ফরেস্ট অফিসার হইতে পারে, সেটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল কেউ হইতে পারে, দালালও, ব্রোকার, ইন্টারমিডিয়ারিও হইতে পারে, যে হইতে পারে। তাহলে একটা অংশ সে আগেই তাকে দিয়ে দেয়। দেওয়ার পরে হয় কি, যেহেতু সে লিগালি ঢুকছে, সারাক্ষণ তার ভিতরে একটা ভয় কাজ করে যে কোন সময় সে আমাকে ধরবে, আমার নৌকা, আমার জাল সব কনফিসকেট করবে। তখন হয় কি, অল্প সময়ের মধ্যে সে বেশি রিসোর্স এক্সট্রাক্ট করতে যায়। তখন গিয়ে সে করে কি, বিষ দেয়। কারণ কি, অল্প সময় যে বেশি মাছ ধরবে বিষ দিয়ে। তার মানে এই যে ধরেন আমরা বিষের সমস্যা, কিন্তু যদি ধরা পড়ে, আমি শেষ পর্যন্ত দায়ী করছি কাকে? ওই বনজীবীটাকে দায়ী করতেছি যে সেই বিষ দেয়, সেই পারপেট্রেটরস, সেই ক্রিমিনাল, আমি তাকে ক্রিমিনালাইজড করতেছি। কিন্তু আমি একবারও দেখতেছি না প্রবলেমটা কোথায় থেকে শুরু হইলো। আমি যখন একটা লেজিবল প্রজেক্ট তৈরি করলাম যে এ লিগাল, এ ইললিগাল, আমি যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আমি ওই জায়গাটাকে হাত না দিব, ততক্ষণ এই লিগাল এবং ইললিগালের মাঝখানে আমার ওই কমিউনিটিটাই বারবারই ক্রিমিনালাইজড হচ্ছে, যে আসলে ওইটার এন্টাইটেল তারই থাকার কথা, কারণ ওই জায়গাটা তো সেই রক্ষা করছে। ধরেন আমি যদি স্বাধীন বাংলাদেশের কথাই বলি, আমার স্বাধীন বাংলাদেশের জন্ম কত? 71-এর পরে, 50 বছর। কিন্তু সুন্দরবনের বয়স তো 50 বছর না। তাহলে সুন্দরবনের কি মালিকানা যে বাংলাদেশ সরকার দাবি করে, এটা তো 50 বছর, 1971-এর পরে বাংলাদেশ সরকার। তাহলে সুন্দরবন এর আগে কে রক্ষা করলো? বাংলাদেশ সরকার যখন ছিল না তখন কি সুন্দরবন রক্ষা হয়নি? তখন কি বাঘের সংখ্যা বর্তমান থেকে কম ছিল? ছিল না। তাহলে সে কমিউনিটি রক্ষা করছে। তার মানে ইট ওয়াজ অলওয়েজ এ কমন্স, ইট ওয়াজ অলওয়েজ কনজার্ভড বাই দ্য কমিউনিটি দ্যামসেলভস। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই জায়গায় আগে কাজ করতে হবে। আপনি শুধু লিগ্যাল এবং ইললিগ্যাল এভাবে করে বাইনারি ভাগ করেই তো সমস্যার সমাধান করা যাবে না। আমরা যদি ডেভেলপমেন্ট সেক্টরে একটু পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা নিই, মানে পার্টিসিপেশনের কথা আমরা নীতিতে অনেক শুনতে পাই। তো বাস্তবে কি স্থানীয় জনগোষ্ঠীর সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাটা থাকে, নাকি এটা শুধুমাত্র মানে কনসালটেশনই শেষ কথা হয়? এটার উত্তর তো মনে হয় আপনি অনেকটুকু দিয়ে দিয়েছেন। মানে এই প্রশ্নটার ভিতরে উত্তর আছে। সেটা হচ্ছে আমাদের এখানে আসলে এই জায়গা নিয়েও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা অনেকের কাছে ক্লিয়ার না। আপনি একদম রাইটলি বলছেন, পার্টিসিপেশন এবং কনসালটেশন এক জিনিস না। কনসালটেশনটা হচ্ছে লার্জার পার্টিসিপেশন যে ফ্রেমওয়ার্কের একটা অংশ মাত্র। আপনি যখন শুধুমাত্র আপনার সাথে কনসাল্ট করলো, কিন্তু ডিসিশনটা কী নিচ্ছে এবং কে ডিসাইড করতেছে, তার মানে হু টু ডিসাইড, সেটা ইম্পর্টেন্ট। এবং পুরো সব কিছু মিলে হয় পার্টিসিপেশন। কিন্তু আমাদের এখানে একটা, যেহেতু ওই যে বললাম নিউলিবারালিজমের একটা বড় ব্যাপার কি, আপনাকে কতগুলো ম্যাট্রিক্স ফলো করতে হয়, আপনাকে কতগুলো ইন্ডিকেটর অ্যাচিভ করতে হয়, কতগুলো মাইলস্টোন অ্যাচিভ করতে হয়। তখন আমরা করি কি, এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য, সব জিনিসগুলিকে টু মাচ লেজিবল বানানোর জন্য আমরা নাম্বার দেখাই যে এতজন মানুষ পার্টিসিপেট করছে, 100 জন, 50 জন। কিন্তু ডিসিশন আইদার সেটা আগে থেকে ফিক্সড, অথবা প্রজেক্ট অফিসারটা নিচ্ছে, অথবা ডিসিশন ওই যে আমরা যেরকম এনজিওর যখন আমরা প্রজেক্ট লিখি, আমাদের কতগুলো জিনিস আগেই লিখতে হয়। আমরা লক ফ্রেম বলে একটা জিনিস লিখি, লক ফ্রেমে কিন্তু আউটপুট, আউটকাম এগুলি আগেই লিখতে হয়, প্রজেক্টেড আউটপুট, আউটকাম। তার মানে আউটকাম কী আসবে সেটা আমি আগেই আমার কল্পনা প্রসূত বলি বা হাইপোথেটিক্যাল লিখে রাখছি, আমি জানি। তার মানে এই
পুরো পার্টিসিপেশন যেটা বলি বা তার সাথে যে বললেন কনসালটেশন, এমন না যে আমার কনসালটেশনের ফলে যদি আমার আউটপুট সম্পূর্ণ ভিন্ন আসে তখন আমি এটা প্রজেক্টে দেখাবো, আমি দেখাবো না, কারণ দেখালে তো আমি পরের প্রজেক্টটা পাবো না, কারণ আমার তো কতগুলি সুন্দর সুন্দর শব্দ আছে, ওই শব্দগুলোর ভিতরেই আমার রেজাল্ট আসতে হবে, তার মানে আমার রেজাল্ট তো প্রিডিজাইন্ড। আমাদের এই যে প্রজেক্ট অ্যাপ্রোচ, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এটা একটা নিউলিবারাল প্রজেক্ট, এটাই একটা নিউলিবারাল প্রোডাক্ট। আমরা সব কিছুকে ক্যালকুলেটিভ, সব কিছুকেই মোর অফ এ লেজিবল, মোর ইফিসিয়েন্সি, কারণ আমাকে যে ওই সুন্দরগুলোর আউটকাম না দেখাইতে পারে তাহলে তো আমি যে এফিসিয়েন্ট প্রজেক্ট ওটা দেখাতে পারবো না। তার মানে এই যে আপনার ডাইভার্সিটি অথবা ডাইভার্স যদি আমার ওপিনিয়ন আসে সেটাকে তো আমি একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে পারবো না। তো আমি সবসময় কী চাই, এমন একটা রেজাল্ট আসবে যেটা হোমোজেনাস, দেখতে সুন্দর, তারপরে 50 জন নারী অংশগ্রহণ করছে। আমি একটা বাস্তব অভিজ্ঞতা, আমি জানি না এটা অভিজ্ঞতাটা শেয়ার করা ঠিক হবে কিনা, কিন্তু আমি আসলে এই সুযোগটা নিতে চাই। সেটা হচ্ছে আমার পিএইচডির যখন ফিল্ড ওয়ার্ক হচ্ছিল তখন আমি একদম সরাসরি নাম বলবো না, বাট একটা ম্যানেজমেন্ট কমিটির আমার অভিজ্ঞতার কথা বলি, সুন্দরবনের কোনো একটা ইয়েতে। তো সুন্দরবনে আমি জানি না অনেকে জানে কি না, বা অনেকে জানে, অনেকে হয়তো জানে না, সুন্দরবনে সাধারণত নারীরা বনের ভিতর প্রবেশ করে না। যদিও কাগজে কলমে কোথাও নিষেধাজ্ঞা নেই, কিন্তু তাদেরকে বিএলসি বলে একটা ব্যাপার থাকে সুন্দরবনে আপনার অ্যাক্সেসের জন্য, এটাকে বলে বোট লোডিং সার্টিফিকেট, মানে আপনি ঢুকতে হলে একটা বিএলসি নেওয়া লাগবে। তো সাধারণত কোথাও নিষিদ্ধ না থাকলেও নারীরা সাধারণত বিএলসি নারীর নামে ইস্যু করা হয় না, রেয়ারলি হয়তো ইস্যু করা হয়, সাধারণত নারীরা নেয়ও না। কারণ কি, ওখানে কিছু সোশ্যাল ট্যাবু আছে, কাস্টম আছে, নারীরা মানে বলা হয় যে একে তো হচ্ছে গিয়ে সবসময় পবিত্র না, এটা এক ধরনের সোশ্যাল ট্যাবু, সে কারণে তারা বনে প্রবেশ করে না, কারণ বনকে তারা স্যাক্রেড মনে করে। আরেকটা হচ্ছে গিয়ে সিকিউরিটি, কারণ সুন্দরবন যেহেতু খুবই রিস্কি প্লেস ডিউ টু দ্য, অনেকে স্থানীয় মানুষরা মনে করে নারীদের যেহেতু মোবিলিটি অনেক কম, সে কারণে বাঘ বা অন্যান্য বন্যপ্রাণী আক্রমণ করলে সে তখন নিজেকে সেভ করতে পারবে না। সে এসব কারণেই হোক শত শত বছর ধরে সুন্দরবনে খুব বেশি নারী খুব ডিপে প্রবেশ করে না। এখন সরকার যখন ম্যানেজমেন্ট কমিটি করলো থ্রু দ্য ফাইন্যান্সিয়াল অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ইউএসএইড, এবং এটা অনেক দীর্ঘমেয়াদী প্রজেক্ট, এবং সেখানের মধ্যে ইউএসএইডের যেহেতু গ্লোবাল তাদের কতগুলো ক্রাইটেরিয়া আছে যে নারীকে প্রমোট করতেই হবে। তো 1/3 আপনার ম্যানেজমেন্ট কমিটির সদস্য নারী হইতেই হবে। এটা হচ্ছে আপনার ওই যে বললাম, আপনার যে ইন্ডিকেটর ফুলফিল করতেই হবে, না হলে আপনার ম্যানেজমেন্ট কমিটি, ওই কমিটিটা যে ফিনান্সিয়াল হেল্প পাওয়ার কথা ইউএসএইড থেকে ওইটা পাবে না আপনি যদি 1/3। এখন সুন্দরবনের বাস্তবতায় আপনি যখন সেম ম্যাট্রিক্সটা সুন্দরবনের জন্য অ্যাপ্লিকেশন করতে যান তখন স্বাভাবিকভাবে আপনাকে কোনো না কোনো জায়গায় ম্যানিপুলেট করতে হবে। কারণ কি, এখানে সরাসরি ম্যানেজমেন্ট করার অর্থই হচ্ছে আপনি তাদেরকে নিয়ে কমিটিটা করবেন যারা সরাসরি বনের উপর নির্ভরশীল, এবং তাদের সুবিধা অসুবিধা ওরা, এটা একটা ফোরামের মতো হবে যেখানে কি তার সুবিধা অসুবিধা। এখন যেহেতু নারীরা সরাসরি বনের ভিতরে ঢুকে না, বনের ভিতরে কী কী চ্যালেঞ্জ ওটা তো সে ফেস করতেছে না। তারপরেও নারীর ভূমিকা নেই সেটা না, নারীর ভূমিকা আছে এখানে। প্রি হারভেস্টিং এবং পোস্ট হারভেস্টিং একটা ভূমিকা আছে। প্রি হারভেস্টিং হচ্ছে বনে ঢোকার আগে দিয়ে জাল টাল নৌকা টোকা এগুলি রিপেয়ার করা, বা যখন হাজব্যান্ড 1 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য বনে চলে যায় তখন বাচ্চাদেরকে দেখা। সুন্দরবনে কিন্তু ওই প্রতিদিন গিয়ে নর্মালি যেমন না নদী খাল থেকে মাছ ধরে, এখানে কিন্তু এরকম না, এটা তো অনেক ডিপে চলে যেতে হয়, 1 সপ্তাহ 10 দিন 15 দিন থাকতে হয়, কারণ এটার সাথে জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যার অনেক কিছু সম্পর্কিত। তখন নারী ঘর দেখে, তার নারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আবার পোস্ট হারভেস্টিং যখন মাছ ধরে নিয়ে আসে তখন এগুলোকে সর্টিং করা, করা পোস্ট হারভেস্টিং, তারপরে নারীর একটা ভূমিকা আছে। কিন্তু ম্যানেজমেন্ট কমিটিকে যে উদ্দেশ্যে করা হয়েছে সেটা হচ্ছে সে ওই রিসোর্সটাকে, ওখানে রিসোর্স কালেকশনের সময় কী কী, হারভেস্টিংয়ের সময় কী কী চ্যালেঞ্জ, বা বনটার ব্যবস্থাপনায় কী কী তার মানে আপনার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকা লাগবে। আচ্ছা, তো আমার অভিজ্ঞতাটা হচ্ছে গিয়ে একটা এরকম ম্যানেজমেন্ট কমিটিতে প্রথম অনেকগুলো নারীকে তারা সাজিয়ে তাদের তো ফুলফিল করতে হবে, তাদের ইয়ার এন্ড যেই রিপোর্টে যদি নারী দেখাইতে না পারে তাহলে তারা প্রজেক্টের টাকাটা ছাড় পাবে না। তখন তারা সরাসরি সম্পর্কিত না এরকম অনেক নারীকে 1/3 তো দেখাইতে হবে, দেখাইলো, আচ্ছা সেটাও ইটস ওকে, সে ইনডিরেক্টলি হয়তো কানেক্টেড। তারপরে আসলো কতগুলো পোস্ট থাকে যেগুলো এক্সিকিউটিভ পোস্ট। সাধারণত এক্সিকিউটিভ পোস্টটা এই ধরনের, ওই যে বললেন কনসালটেশন মিটিং বা যাই বলি না কেন, পার্টিসিপেটরি বা কনসালটেশন বা পার্টিসিপেশন, এই ধরনের মিটিংয়ে তো যারা এক্সিকিউটিভ কমিটির টপ লেভেলে থাকে, সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এরা স্বাভাবিকভাবে এরা যেটা হায়ারার্কির উপরের দিকে, ওদের কথা মোর ভ্যালুড। লাস্ট টাইম ওনারা
নারীরা এম্পাওয়ার্ড হয়েছে এটা দেখানোর জন্য কি করলো, সভাপতি সাধারণ সম্পাদক এই পদগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অংশ উপরের বসকে খুশি করার জন্য, যে ওর এই জায়গায় ম্যানেজমেন্ট কমিটি অনেক বেশি প্রগ্রেসিভ, এখানে নারীরা অনেক দূরে এগিয়ে আসছে, এখানে সভাপতি সাধারণ সম্পাদক এই পদগুলোও নারীদেরকে দিল। এবং সিলেকশন কাগজে কলমে দেখাইছে ইলেকশন, আসলে ওখানকার ফরেস্ট অফিসার যেটা চায়, ওখানকার বনজীবীদের কোনো ক্ষমতা নাই যে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যায়। কারণ কি, পারমিট তো উনি ইয়া করবে, আপনি যদি কোনো মিটিংয়ে ওনার বিরুদ্ধে কথা বলে, উনি তো এরপর আপনাকে পারমিট দিবে না। তো তারা ভয়ে ভয়ে ওকে ফাইন। কিন্তু তারপরে ওরা যখন মিটিং হইল, এখন অনেকেই তখন পিছনে বলা শুরু করলো, বলে যে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক সময় নারীদেরকে ইয়া করে, কারণ নারীরা এই ধরনের মিটিংগুলিতে কথা বলে না। কারণ স্বাভাবিকভাবেই যেহেতু একে তো হচ্ছে সে সুন্দরবনের ভিতরের যে স্ট্রাগলগুলো তো সম্পর্কে জানেই না, তার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাই। আরেকটা হচ্ছে আমাদের সমাজের একটা হচ্ছে এরকম পুরুষ বেষ্টিত একটা মিটিংয়ের মধ্যে যদি একজন বা দুজন নারী থাকে, স্বাভাবিকভাবেই সে এক ধরনের ওই আমাদের সোশ্যাল আমাদের কালচারাল কারণেই সে অনেক লাউডলি কথা বলে না। তার মানে এই ধরনের এখন সভাপতি যদি একজন পুরুষ হইতো, যে কোনো মিটিংয়ে যদি সে সব কিছু নিয়ে দাবি করতো, তাহলে তাকে ম্যানেজ করা ফরেস্ট ডিপার্টমেন্টের জন্য কঠিন। নারীকে তার জন্য ম্যানেজ করা সোজা। কারণ কি, প্রথমত সে যেহেতু সুন্দরবন সম্পর্কে জানে না, কোনো একটা কিছু বললে এই তুমি জানো না, চুপ করে ধমক দিয়ে বসাই দেওয়া। আরেকটা হচ্ছে গিয়ে তখন হয়েছে কি, বাকি যে পুরুষরা তারা ওই নারী তিনজনকে মেনে নেয় নেই, তারা টপ 3 পোস্ট, ওরা বলতেছে যে না এরা তো আমার। তখন হইলো কি, ওদের পুরো ভিতরেই 2-3টা গ্রুপিং তৈরি হয়ে গেল। তাহলে এখন আপনি এটাকে কি বলবেন? আপনি কি এই গ্রুপিংয়ের জন্য কি কমিউনিটিকে দায়ী করবেন, নাকি ডিজাইনকে দায়ী করবেন, নাকি আমাদের এই যে ম্যানেজমেন্টকে যদি আপনি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, আমি এটাকে সাপোর্ট করি, কিন্তু আমি মনে করি এটা হয়তো হবে কন্ট্যাকচুয়াল, নট জাস্ট একটা ফিক্সড ফ্রেমওয়ার্ক আমি সবখানে কাজ করবে না। তাহলে সুন্দরবনের ক্ষেত্রে আমাকে নারীর যেই এম্পাওয়ারমেন্ট বলি, বা নারীকে আরও বেশি কি বলবো এগিয়ে আসার জন্য, সেটা আমার অন্য কোনো মডেলে যাইতে হবে। আমাকে এই ম্যানেজমেন্ট মডেলের মাধ্যমেই তাকে সভাপতি বানিয়ে যে লিডারশিপ তৈরি করতে হবে, নট নেসেসারিলি। তো এটাই আমাদের একটা নিউলিবারালিজমের এটা একটা বড় সমস্যা। এখানে সব কিছু একটা ম্যাট্রিক্সড, স্ট্রাকচার্ড, এবং সে কতগুলো ইন্ডিকেটরের ভিত্তিতেই কাজ করে। রিয়েল আসলে মাঠ পর্যায়ে এটার সুফলটা যাদেরকে টার্গেট করছেন, সে টার্গেট কমিউনিটি পাচ্ছে কিনা, এটা অনেক সময় দেখার সুযোগ কম থাকে। আমরা যদি এই যে নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে বলি, বাংলাদেশের শ্রম মানে আমরা অনেক সময় শুধু লার্জ স্কেলে গার্মেন্টসটাকে বুঝি। তো এই শ্রমের ভেতর বৈচিত্র্য, ইনফর্মাল ওয়ার্ক, মাইগ্রেন্ট লেবার, এগুলো কি আমাদের গবেষণা ও নীতিতে যথেষ্ট গুরুত্ব পায় বলে আপনার মনে হয়? দুইটা সেক্টর তো পায়। একটা সেক্টর পায় এবং সাথে সাথে প্রণোদনা পায়, যেটা আপনি বললেন গার্মেন্টস। আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কাররাও পায়, বাট সেটা হায় হুতাশ। সরাসরি গার্মেন্টস নিয়ে আমরা যখন কথা বলি, গার্মেন্টস শ্রমিকরা লাভ না পাক, মালিকরা কিছু না কিছু পায়। যে কোনো একটা বড় কোনো ইভেন্ট ঘটলে, বড় কোনো, যদি আমি বলি যে বড় কোনো গ্লোবাল ইভেন্টের কারণে যদি রপ্তানি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তারা কোনো না কোনো ইনসেন্টিভ পায়। শ্রমিক পর্যন্ত আসলে লাভ কতটুকু আসে সেটা প্রশ্নবিদ্ধ। আর মাইগ্রেন্ট ওয়ার্কারকে নিয়ে তো প্রতিদিনই আমাদের আলোচনা হয়, কিন্তু সেখানে আবার ওখানে তো অন্তত গার্মেন্টস মালিকরা লাভ পায় বা কোনো না কোনো ইনসেন্টিভ পায়। মাইগ্রেন্টদের ক্ষেত্রে ইভেন তার এমপ্লয়াররা কেউই পায় না। এটা শুধুমাত্র কথা বলার মধ্যে এটা কাইন্ড অফ সবাই, সবার কাছে এটা একটা হতাশার জায়গা। কিন্তু ওই যে বললেন যে বাকিরা ভিজিবল কিনা, ওইটা আমি প্রথমেই বললাম যে আমাদের অর্থনীতি তো, আমার কাছে এক্স্যাক্ট যদি নাম্বার বলেন, আমি নাম্বার বলতে পারবো না কত পার্সেন্ট ইনফর্মাল, বাট আমার কমন সেন্সিক্যাল নাম্বার হচ্ছে এটা মোর দেন 60% আমাদের অর্থনীতি হচ্ছে ইনফর্মাল। সো এই ইনফর্মাল যেই অর্থনীতি, এই অর্থনীতিতে তো তার মানে সবাই তো ইনভিজিবল। যেহেতু ইনফর্মাল অর্থনীতিতে, তার মানে এই বলতে হবে আমার অর্থনীতির 60-70% ইনভিজিবল। এখানে ইভেন আমি যে গার্মেন্টস শ্রমিকের কথা বলি, গার্মেন্টস শ্রমিক, এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভিজিবল, শ্রমিক তো ভিজিবল না। শ্রমিক তো একটা নাম্বার, 10 লাখ শ্রমিক কিন্তু সেই 10 লাখ শ্রমিককে কি আমি ইন্ডিভিজুয়ালি কি করি? সেই 10 লাখ শ্রমিক কি আমি যখন একজনকে শ্রমিক হিসেবে কল্পনা করি, আমি তার থেকে লেবারটা নেই, লেবারের সাথে কিন্তু একটা স্কিলের একটা কানেকশান আছে। যে গার্মেন্টস শিল্পে শ্রম দিছে, সে কি আসলেই তার স্কিল জেনারেট হচ্ছে কিনা, সেই ধরেন আজকে যদি এই চাকরিটা ছেড়ে দেয়, কালকে অন্য আরেক জায়গায় অ্যাবজর্ব হওয়ার মতো তার স্কিল সেট আছে কিনা, সেটা তো নাই। তার মানে কি, আমি ডিসকানেক্টেডভাবে শুধু তার থেকে লেবারটাকে এক্সপ্লয়েট করে নিচ্ছি। সুতরাং এই যে গার্মেন্টস শ্রমিক বলে, এটা নিয়েও আমার এক ধরনের আপত্তি আছে। আমি বলতে চাচ্ছি যে গার্মেন্টসটা শিল্প, কিন্তু এখানে শ্রমিক ইনভিজিবল, এখানেও শ্রমিকটা ইনভিজিবল। জাস্ট
সে একটাকে আমি যদি বলি এটা হচ্ছে সে একটা মেশিন, লিভিং মেশিন, সেও একটা মেশিন। ও যে সেলাই করে সেটা যেমন একটা মেশিন, যে যন্ত্র, এও একটা মেশিন। দুইটার মধ্যে পার্থক্য, ওইটা হয়তো কারেন্ট বা তেলে চলে, এটা হয়তো লিভিং, এটাই পার্থক্য। নিউলিবারাল অর্থনীতিতে শ্রমিকের যে পরিচয় সেটা কিভাবে বদলে গেছে, বা আজকে শ্রমিককে আগের মতো কালেকটিভ আইডেন্টিটি অনুভব করতে পারে, নাকি সার্ভাইভালটাই মূল হয়ে গিয়েছে? কালেকটিভ আইডেন্টিটি যদি বলেন, কালেকটিভ আইডেন্টিটি আছে, কালেকটিভ আইডেন্টিটি কোথাও যায়নি। রাদার আমি বলবো এটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। কারণ এই যে বললাম, এখন আমি যখন শ্রমিক বলি, এটা কিন্তু একটা 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 সিঙ্গেল একটা টার্ম দিয়ে আমি সবাইকে বোঝাতে পারছি না। কারণ সেটার ভিতরেও এখন নানা রকম টাইপ আছে, যেমন সাব কন্ট্রাক্ট, ডেইলি কন্ট্রাক্ট, গিগ ওয়ার্কার, যে ডেইলি কন্ট্রাক্টও না, যতগুলো আপনার অর্ডার আসবে সেটার কমিশন। এখন ওই ধরেন তাদের ভিতরে হয়তো এক ধরনের তারা কানেক্টিভিটি ফিল করে, কিন্তু বিটুইন দ্য এরকম গ্রুপ, তার মানে কি বিটুইন দ্য গ্রুপ যে কানেক্টিভিটি সেটা না। এটা এক ধরনের, এইটাই হচ্ছে নিউ লিবারালিজমের আরেকটা ক্যারেক্টার। সে করে কি, একটা গ্রুপের ভিতরে নানা রকম ছোট ছোট গ্রুপ তৈরি করে এবং তাদেরকে একটার সাথে একটা কম্পিটিটর হিসেবে তৈরি করে, যাতে হয় কি কালেকটিভভাবে, ধরেন আমি রাষ্ট্র অথবা আমি কোম্পানি, আমার কাছে ওরা কালেকটিভভাবে একটা সিঙ্গেল ইউনিটি হিসেবে এসে আমার কাছে সেই দাবিটা আদায় করার জন্য তারা আসতে না পারে একসাথে সমষ্টিগতভাবে, সেই জন্য ছোটো ছোটো গ্রুপে। তার মানে আপনি যদি বলেন তারা নিজেদেরকে শ্রমিক মনে করে, কিন্তু ফ্র্যাগমেন্টেড, সে একটা ছোটো ছোটো গ্রুপে বিভক্ত। তো সেই অর্থে যদি বলেন এখানে যে ভালনারেবিলিটি, যেহেতু যত সে ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে তার তো ক্ষমতা কমে যাচ্ছে। তার মানে এখানে যে ভালনারেবিলিটিটাকে, এটা ন্যাচারাল না, এটা ডিজাইনড, এটা স্ট্রাকচারাল ভালনারেবিলিটি। তাহলে আমি বলবো না যে ধরুন একজন গিগ ওয়ার্কার যে ভালনারেবল, ইটস নট বিকজ যে সে গিগ ওয়ার্কার দেখে ভালনারেবল, রাদার সে হচ্ছে ডিজাইনের কারণে এমন যে সে লার্জার যে সে শ্রমিক হিসাবে তার যে আইডেন্টিটি, সেটা ফিল করলে সেটাকে ম্যাটেরিয়ালাইজ করার মতো তার চারপাশে অনেকগুলো স্ট্রাকচারাল ভেরিয়ার আছে। সেই জন্য সে কালেকটিভভাবে নিজেকে শ্রমিক হিসাবে দাবি আদায় করার জন্য একজোট হইতে পারতেছে না। সুতরাং এটাও একটা নিউ লিবারাল প্রজেক্টের একটা বড়, আমি বলবো যে কাইন্ড অফ নিউ লিবারালিজমের একটা ক্যারেক্টারিস্টিক্স। আপনি কি মনে করেন যে শ্রমিকদের এই যে সমস্যাগুলো, এগুলোকে আমরা প্রায় ইকোনমিক ইস্যু হিসেবে দেখি, কিন্তু এর ভেতরে যে ডিগনিটি বা আইডেন্টিটি আর পাওয়ারের প্রশ্নগুলোকে হারিয়ে যায়? ওয়েজ ম্যাটার্স, কিন্তু ওয়েজে সব কিছু না। কেন এটা বলি, ধরেন একজন রিক্সা শ্রমিক, ঢাকা শহরে যেমন একটা রিক্সা শ্রমিক বলি, অথবা একজন অন্যান্য শ্রমজীবী, সেই কিন্তু একটা মাসে বাংলাদেশের মানে স্ট্যান্ডার্ডে একটা বড় একদম ছোট অ্যামাউন্ট, ঢাকা শহরে 30,000 40,000 টাকা কিন্তু একটা রিক্সা শ্রমিকও ইনকাম করে। এখন আমি আপনাকে সরাসরি প্রশ্নটা করব না, একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হিসেবে আপনি কি তার থেকে বেশি টাকা ইনকাম করেন কি করেন না, এটা অফকোর্স নট। কিন্তু পাওয়ার স্ট্রাকচার অফকোর্স আপনি তার থেকে বেটার পজিশন হোল্ড করেন। তার মানে আমাদের দেশের একজন ফ্রেশ গ্র্যাজুয়েট, অথবা আমার ওয়াইফ ডাক্তার, আমার ওয়াইফের আমি স্ট্রাগলটা দেখছি, সে পাস করার পরে ডিউটি ডাক্তার হিসাবে হিসাবে বেতন পাইতো, আপনার শিফট হিসাবে। একটা শিফট এত অল্প টাকা যে ওইটা না করে সে যদি অন্য কোনো, মানে বলা ঠিক না, যে সে যদি রিক্সা বা অন্য কোনো কাজ করতো, রিক্সা চালানো বলি বা অন্য কিছু, যদি রাস্তার পাশে যদি ওই যে বলে যে বিক্রি করে, এটারে কি বলে যেন, পিঠা বিক্রি করে, তার থেকে বেশি ইনকাম হইতো ওই 8 ঘন্টা, রাইট? তার মানে অফকোর্স ওয়েজ ম্যাটার, কিন্তু ডিগনিটি এটাও ইম্পর্ট্যান্ট, এটা অফকোর্স ইম্পর্ট্যান্ট। কথা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেই কাজটার আপনার রিকগনিশন আছে কিনা। তাহলে রিক্সা শ্রমিকের সাথে এই যে আমরা যেটা করছি, এখানে শুধুমাত্র ওয়েজটাই বড় ডিফারেন্স না, এখানে বড় ডিফারেন্স হচ্ছে কি রিকগনিশন। আমার কাজটা একটা সোশ্যাল রিকগনিশন আছে, ওর কাজটা সোশ্যাল রিকগনিশন নাই। আমার একটা সিকিউরিটি আছে, আমাকে চাইলে জব থেকে করতে পারবে না, ওকে, ওর কোনো সিকিউরিটি নেই। তার মানে প্রশ্নটা মোর অফে দাঁড়ায় কি, যার সেফটি সিকিউরিটি, জব সিকিউরিটি, শুধুমাত্র এখানে ওয়েজটা ম্যাটার না। এখন এখানেই যেহেতু বললাম যে আমাদের দেশের অর্থনীতির 60% বা তার কাছাকাছি হচ্ছে ইনফর্মাল, তার মানে কি দেশের বৃহত্তর জনগোষ্ঠী সবসময় একটা ইনসিকিউর এনভায়রনমেন্টের মধ্যে থাকে। তার মানে এখানে অফকোর্স ওয়েজ ম্যাটার্স, কিন্তু ওয়েজটাই একমাত্র ব্যাপার না, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি রিকগনিশন, এবং রাষ্ট্র এই কাজগুলোকে
একটা সিস্টেমের ভিতরে আনার বা এদেরকে সোশ্যাল রিকগনিশন হয়তো সবসময় রাষ্ট্র দিবে না, রাষ্ট্র হয়তো কী করবে, তাদের জন্য নানা রকম সেফটি নেট ক্রিয়েট করবে, যাতে তারা এই সমাজে যে কন্ট্রিবিউটর ওই ফিল্ডটা সে করে যে আমার একটা রিকগনিশন আছে, আমি যে কাজটাই করি না কেন। আমি যদি একজন রিক্সা শ্রমিকও হই, আমারও কতগুলো বিং এ কন্ট্রিবিউটর টু দ্য সোসাইটি, আমার কতগুলি রাইটস আছে। তো এখন প্রবলেমটা হচ্ছে সে কত টাকা ইনকাম করতেছে, এটা দিয়েই কিন্তু আপনি আমাদের এই পুরো ব্যাপারটাকে বুঝবেন না। বুঝবেন যে এটা সোশ্যাল রিকগনিশন আছে কিনা, রেজিস্ট্রি আছে কিনা। এই যে দেখেন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য পুয়ারেস্ট, কিন্তু আমরা যদি অর্থনীতির আমাদের টোটাল যদি সাইজ বলি, বাংলাদেশ কিন্তু আমার এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, বাট উইদিন পৃথিবীর 40টা বৃহত্তম অর্থনীতির মধ্যে একটার মধ্যে ঢুকে গেছে, 25তম বা 30তম। কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য পুয়ারেস্ট। কেন? এটা একটা বড় কারণ হচ্ছে ইনফর্মালিটি। এবং এখানে স্টেট সরাসরি স্টেটের আমি কখনোই কোনো প্রজেক্ট দেখি নাই এটাকে কিভাবে এই জায়গাটাকে অ্যাড্রেস করে। এবং সবসময় বেশিরভাগ পলিটিক্যাল গভর্নমেন্ট দেখা গেছে এই যে ইনফর্মালিটি, এটাই কিন্তু আপনার প্যাট্রন ক্লায়েন্ট সিস্টেমের জন্ম দেয়। এটাই কিন্তু আমাদের বড় একটা সমস্যা, যেটা নিয়ে আমাদের রাজনীতি রিভলভ হয়, যে চাঁদাবাজি। সেটা আমরা সবাই শুধু বলি, একটা পলিটিক্যাল পার্টি আর একটা পলিটিক্যাল পার্টিকে ঘায়েল করার জন্য এই কথাগুলোকে আমরা ব্যবহার করি, কিন্তু এটাকে কীভাবে অ্যাড্রেস করবো, এটা রাষ্ট্রের আমি কখনো কোনো প্রজেক্ট দেখিনি, অ্যাটলিস্ট লাস্ট 50 ইয়ার্সের মধ্যে দেখিনি একদম একটা সমন্বিত প্রজেক্ট, যে কীভাবে আমি এটাকে অ্যাড্রেস করব। আপনার রিসার্চের একটা ইন্টারেস্টের জায়গা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স। তো আইডেন্টিটি পলিটিক্স নিয়ে বাংলাদেশে অনেক ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া আছে। আপনার মতে পরিচয় ভিত্তিক রাজনীতি কি ক্ষমতার বিরুদ্ধে কথা বলার একটা ভাষা, নাকি অনেক সময় ক্ষমতাই পরিচয়কে ব্যবহার করে? দুটোই, এটা ডাবল এজ সোর্ড। আপনার প্রশ্নগুলো আমি খুব এনজয় করতেছি, বিকজ আপনার প্রশ্নের মধ্যে অনেক উত্তর থাকে। আমি যখন মার্জিনালাইজড কমিউনিটির প্রেক্ষাপটে দেখব, তখন আইডেন্টিটি কিন্তু তার জন্য একটা ভয়েস, ইটস এ ভয়েস অ্যাগেনস্ট পাওয়ার, রাইট? কিন্তু যখন আবার একজন এলিট যখন এটাকে আইডেন্টিটিকে ইউজ করে, ইটস এ কাইন্ড অফ এ ম্যানিপুলেটিং টুল। তখন সেইটাকে ইউজ করে একটা নাইফের মতো করে ডিভাইড করার জন্য, আইডেন্টিটি ব্যবহার করে সে তার যে পাওয়ারটাকে কনসলিডেট করার জন্য। সুতরাং আসলে আইডেন্টিটি ইটসেলফ ইজ নট এ প্রবলেম হচ্ছে কে ইউজ করতেছে, কোন প্রেক্ষাপটে ব্যবহার করতেছে। এখন ধরেন আমাদের মতো কান্ট্রিতে যখন কনজারভেটিভ ভ্যালু সিস্টেম তো আমাদের হিস্টোরিক্যালি ইনবিল্ড। এখন যেই সমাজের মধ্যে কনজারভেটিভ ভ্যালু সিস্টেম হিস্টোরিক্যালি ইনবিল্ড, সেখানে আপনি রিলিজিয়াস আইডেন্টিটি অলওয়েজ কনজারভেটিভ ভ্যালু সিস্টেমের সাথে মিশে একটা নতুন ধরনের আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট করে। এটা যে আইডেন্টিটি দিচ্ছে তা না, অনেক সময় ক্রাইসিস ক্রিয়েট করে। কেন? কারণ আমাদের এখানে হিস্টোরিক্যালি একটা কনজারভেটিভ আপনার এথিক্স তো ছিলই আমাদের সাবকন্টিনেন্টে। এখন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের পলিটিশিয়ানরা, আমাদের পলিটিক্স অনেক সময় রিলিজিয়াস আইডেন্টিটি ব্যবহার করে একটা মেজরিটির সাপোর্টকে ক্যাশ করার চেষ্টা করে। এখন প্রশ্নটা হচ্ছে, সেই যে ক্যাশ করার চেষ্টা করতেছে, সেই সমর্থনটাকে সে কোন কাজে লাগাচ্ছে? সেই সমর্থনটাকে সে দুর্নীতির বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, সমাজের ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করার জন্য কাজে লাগাচ্ছে, নাকি মোর অফ এ মোরাল পুলিশিংয়ে কাজে লাগাচ্ছে? তো এটা ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে, ওই যে বললাম, কে আইডেন্টিটিটা ব্যবহার করতেছে, কোন স্বার্থে ব্যবহার করতেছে, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আইডেন্টিটি আমি একদম প্লেন ল্যাঙ্গুয়েজে বলতে পারবো না যে একটা গ্রুপ যখন রাস্তায় দাঁড়িয়ে বলে যে আমার এই অধিকার বিঘ্নিত হচ্ছে, সে আর উদ্দেশ্যটাকে সে এই কথাটা লাউডলি বলে সে কি কোনো একটা মোরাল বা ইথিক্যাল পজিশনকেই সেটার অ্যাডভান্টেজ নিতে চাচ্ছে, মোরাল বা তার তার যে নিজস্ব যে এথিক্যাল পজিশন সেটাকে সে সিকিউর করতে চাচ্ছে, নাকি লার্জার গুড তৈরি করার জন্য, যে রাষ্ট্রের যেই মানুষের জন্য যে লার্জার কমন গুড তৈরি করার জন্য তার এই আইডেন্টিটিকে ব্যবহার করতেছে। এটার মাধ্যমে সে করাপশনকে অ্যাড্রেস করবে, এটার মাধ্যমে সে ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করবে, এটার মাধ্যমে সে মানুষে যে ভেদাভেদ এইটাকে অ্যাড্রেস করবে। তো সুতরাং এই যে বললাম, এটার আসলে আপনি যদি বলেন, তো এখানের প্রশ্নটা হচ্ছে যে হু ডিফাইন্স আইডেন্টিটি এবং হোয়াট ডিস্ট্রিবিউশন ফলোস। এখানে ডিস্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। ইনইকুয়ালিটি নিয়ে যদি একটু বলি, শ্রেণী, ধর্ম, লিঙ্গ, এই পেশাগত পরিচয়, এই পরিচয়গুলি কি একে অন্যের সাথে সংঘাত তৈরি করে, নাকি হচ্ছে একসাথে কাজ করে তারপর একটা ইনইকুয়ালিটি তৈরি করে? ওয়েল, যদি বলি তাহলে ইনইকুয়ালিটি এটা দে ডু নট অ্যাক্ট সেপারেটলি। এটাকে এভাবে বলা যায়, যেমন ওই যে বললাম যে ক্লাস বেসিক্যালি শেপস হাউ রিলিজিয়ন ইজ লিভড, বা আমি যদি এভাবে বলি যে জেন্ডার শেপস হুজ লেবার ইজ ভ্যালুড। যেমন নারী
আমাদের একটা কমন অভিযোগ, এটা শুধু আমাদের সমাজ বলে না, এটা একটা গ্লোবাল অভিযোগ হচ্ছে উইমেন আর লেস পেইড। ইভেন একটা পুরুষের সমান কাজ কর্মঘণ্টা করার পরেও অনেক সময় আউটপুট বেশি দেওয়ার পরেও সে লেস পেইড, রাইট? সুতরাং এই যে বললাম এগুলি তার মানে ইনইকুয়ালিটি, এগুলি সেপারেটলি, এগুলি ইন্ডিপেন্ডেন্টলি বা সেপারেটলি কাজ করে, কালেকটিভলি কাজ করে। বাট কোনো সময় কোনো হয়তো আইডেন্টিটি অন্যটার থেকে বেশি ভূমিকা পালন করে, অন্যটা থেকে মোর প্রমিনেন্ট ভূমিকা পালন করে। কিন্তু এটাকে আমি বলতে পারি মোর অফ অ্যান ইন্টারসেকশন। এটাকে আপনি সেপারেটলি এভাবে দেখাটা একটু ডিফিকাল্ট। এটা অনেকটা এরকম যে ইনইকুয়ালিটিকে যদি আমি এভাবে তুলনা করি, একটা বড় দরজা, এখানে অনেকগুলো ছোট ছোট লক লাগাই আছেন, তো মানে একটা লক খুললেই যে আপনি দরজার ভিতরে ঢুকে যেতে পারবেন তা না, প্রতিটা লক খুলতে হবে। এবং এই যে আপনি বললেন ক্লাস, জেন্ডার, এগুলো এক একটা লক, সেটা সিঙ্গেল লক দিয়েই আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। এটা সেই কারণে আমাকে এখানে ইন্টারসেকশনাল অ্যাপ্রোচটা দেখতে হবে। আমাদের যেটা সমস্যাটা বড়, এটা একটা ভালো প্রশ্ন, আমি আর একটু লিঙ্ক করি নিউলিবারালিজমের সাথে। নিউলিবারালিজম মোর অফ এ টার্গেটেড অ্যাপ্রোচে কাজ করে, কোনো একটা সিঙ্গেল প্রজেক্টকে অনেক বেশি এমফেসিস দিয়ে। কিন্তু আমাদের বেশিরভাগ প্রবলেমই হচ্ছে গিয়ে কমপ্লেক্স, আমাদের লাগবে ইন্টারসেকশনাল অ্যাপ্রোচ। সে কারণে নিউলিবারালিজম যেভাবে আপনার একটা পিওর নাম্বার জেনারেট করতে চায়, একটা ক্লিন ম্যাট্রিক্স ডেভেলপ করতে চায়, এই ম্যাট্রিক্স দিয়ে আমরা একটা সিঙ্গেল প্রবলেমকে টার্গেট করে সেটাকেই এলিমিনেট করতে চাই। যেমন করাপশন এলিমিনেশন, আমরা বলি কি দুর্নীতি দমন কমিশন। আচ্ছা, দুর্নীতি কি আসলে দমন করা যায় কি না আমি জানি না, এইগুলি সাউন্ডস ভেরি মানে ফ্যান্সি ওয়ার্ড, যে দুর্নীতি দমন, দুর্নীতিকে দমন করা যাবে নাকি নিয়ন্ত্রণ করা যাবে আমি জানি না। তো দুর্নীতি নিয়ন্ত্রণ কমিশন বললে আবার জনগণ খেপে যাবে, ও নিয়ন্ত্রণের কথা বলে তুমি আবার দুর্নীতি করার সুযোগ চাচ্ছ কিনা। তো সুতরাং এগুলি ওই যে অনেকটা ডাবল এজ সোর্ডের মতো। আমরা অনেক, কিন্তু কথা হচ্ছে আমরা যারা রাষ্ট্র চালায় তাদের কাছে এগুলির ক্ল্যারিটি আছে কিনা, তারা প্রবলেমটার যে গ্র্যাভিটি বুঝতেছে কিনা, যে এটা আসলে কমপ্লেক্স প্রবলেম, আমি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স দিয়ে সবগুলো সমস্যার সমাধান করতে পারবো না। ব্রাদার, আমাকে ওই যে বললাম একটা ইন্টারসেকশনাল অ্যাপ্রোচ লাগবে। আমার একটা দরজা অনেকগুলো তালা, একটা তালা খুলেই আমি বলতে পারি না যে আমি এই প্রবলেম সলভ করে ফেলছি। বা আমাদের অনেক সময় দেখা যায় পলিটিশিয়ানরা নির্বাচন আসলে দেখা যায় নানা রকম প্লেস, নানা রকম করে যে কেউ এটা দিবে, কেউ ওটা দিবে, ওরা বলতে চায় যে এটা দিয়েই হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হয়তো মানুষজন, যেহেতু আমাদের সমাজের মধ্যে বিশাল একটা অংশ এখনও দারিদ্রতার সাথে যুদ্ধ করতেছে, তার ডেইলি নিড আছে, তারা খুব দ্রুত এই ধরনের কথাগুলো দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না, তারা ব্রাদার একটা ডিপেন্ডেন্ট অবজেক্টে পরিণত হয়। নির্বাচনের প্রেক্ষিতে যদি বলি যে আমরা জুলাই আপরাইজিংয়ের সময় দেখেছি তরুণদের অংশগ্রহণের রাজপথ আর রাজনৈতিক ভাষায় একটা বদলের ইঙ্গিত পাই। তো এই অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে সাম্প্রতিক যে রিফর্ম বা আসন্ন নির্বাচন বা নতুন রাজনৈতিক যে কথাবার্তাগুলো বলা হচ্ছে সেগুলি কি সত্যি ক্ষমতার কাঠামো নতুন কোনো পরিবর্তন আনতে পারে বলে মনে হচ্ছে, নাকি পুরনো ক্ষমতায় নতুনভাবে নতুন ভাষায় ফিরে আসতে পারে বলে মনে হচ্ছে? এটা অনেক বড় প্রশ্ন, এবং এই প্রশ্নটা একটু হাইপোথেটিক্যাল এই অর্থে যে জুলাই সত্য, অভ্যুত্থান সত্য, অনেক তরুণ প্রাণ দিয়েছে এটা সত্য, রক্তে রঞ্জিত রাজপথ এগুলো সত্য। আবার এটার বিপরীতে আরও কতগুলো কঠিন সত্য আছে যেগুলোকে আমরা পুরোপুরি তখন বুঝতে পারিনি। তার মধ্যে একটা রিফর্ম যেটাকে বলি বা সংস্কার একটা অনগোয়িং প্রজেক্ট। সংস্কারের দুইটা মানে আমি যদি খুব সিম্পলিস্টিক ওয়েতে বলি, সংস্কারের দুটো লেভেল আছে। একটা লেভেল যেটা ইনস্টিটিউশনাল রিফর্ম, আর একটা লেভেল যেটা সোশ্যাল রিফর্ম। এখন অনেক সময় দেখা যায় যখন সমাজ পরিবর্তন কিন্তু আপনি চাপিয়ে দিতে পারবেন না, করতে পারবেন না। সমাজ পরিবর্তনের নিজস্ব একটা গতি থাকে, সেই গতি। আরেকটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম, কিন্তু আপনি খুব অনেক সময় দ্রুত করা যায়, অনেক সময় ইনস্টিটিউশনাল নানা রকম স্ট্রাকচারাল ব্যারিয়ারের কথা আমি কিছুক্ষণ আগেও বলেছি, এরকম ব্যারিয়ারের কারণে ইনস্টিটিউশনাল রিফর্মটা অনেক সময় আপনার নানা রকম মানে রেস্ট্রিকশনের চ্যালেঞ্জের মুখেও পড়ে। এখন আমি যদি জুলাইয়ের পরে, আমরা সবাই আশাবাদী ছিলাম আমাদের দেশে হয়তো কিছুটা পরিবর্তন আসবে, এবং আমাদের যেই অন্তর্বর্তী সরকার ওনাদেরও সদিচ্ছা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমার প্রশ্ন আছে কর্মপদ্ধতি নিয়ে, যে ওনারা সামাজিক যেই সংস্কার সেটার থেকেও ইনস্টিটিউশনাল সংস্কারকে অনেক বেশি গুরুত্ব দিতে গিয়ে সামাজিক সংস্কারটার প্রতি বা সোশ্যাল রিফর্মের প্রতি খুব একটা গুরুত্বই দেয় নাই বা দিতে পারে নাই, বা ওনাদের লোকবল ছিল না, অথবা আমি যদি ওনাদের প্রতি খুব সদয়ভাবে বলি, ওনারা যথেষ্ট পরিমাণ সাপোর্টও পায়নি পলিটিক্যাল অ্যাক্টরদের কাছ থেকে। যদি এটাও ধরে নেই, তাতে হয়েছে কি আমার ইনস্টিটিউশনাল রিফর্মের জন্য কাগজে কলমে পেন অ্যান্ড পেপার অনেক ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে,
অনেক ডকুমেন্ট প্রডিউস করছে ওনারা অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সমাজ আমার ওই রিফর্মগুলিকে এমব্রেস করার জন্য প্রস্তুত না হয় ততক্ষণ পর্যন্ত এগুলি তখন আসলে ইভেনচুয়ালি আমি ফলাফলটা কার্যকর হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন আছে। তাহলে এক্ষেত্রে ওই যে তখন আমরা আবার এভাবে চিন্তা করলে হতাশ লাগে যে সমাজ এটা তো অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত কিনা। তাহলে এখন দুইভাবে আপনি চিন্তা করতে পারেন, একটা হচ্ছে সমাজকে প্রস্তুত করে তারপরে পরিবর্তন, নাকি পরিবর্তনটা আমি উপর থেকে চাপাই দিলাম তারপরে সমাজ ধীরে ধীরে অ্যাকসেপ্ট করবে। তবে আমি মনে করি একদম যে কিছু পরিবর্তন হবে না তা না, কিছু না কিছু পরিবর্তন হবে। ইভেন আজ থেকে আমি 2 বছর আগে, আমি যেহেতু শিক্ষকতায় জড়িত, আমরা একটা হতাশা ছিল যে তরুণ প্রজন্ম মনে হয় পলিটিক্স নিয়ে আগ্রহী না এবং নো পলিটিক্স জেনারেশন তৈরি হচ্ছে। কিন্তু জুলাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না, আমরা যে ওয়েতে পলিটিক্সকে ডিফাইন করছি আর জেন জি বলি বা এই প্রজন্ম বলি, তারা যেভাবে পলিটিক্সকে দেখছে দুইটা ভিন্ন। তার মানে আমরা তাদেরকে ভুল রিড করছি। এরাও পলিটিক্যাল, এরাও পলিটিক্স বোঝে, বাট এদের পলিটিক্স আমরা যেভাবে পলিটিক্সকে দেখছি সেভাবে না। তার মানে এখন যদি আমি আপনার প্রশ্নের শেষ অংশে আসি, তার মানে পুরনো ব্যবস্থাই কি আবার ইয়ে হচ্ছে? আমি বলবো যে এই অর্থে না, পুরনো ব্যবস্থা না, একটা ট্রান্সফরমেশন হয়েছে। কিন্তু আমি আবার সে প্রশ্নটা করতে চাই, সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশনটা কি প্রো পিপল কিনা? এই ট্রান্সফরমেশনটা কি আমার 18 কোটি জনগণ সমানভাবে সুফল পাবে কিনা, নাকি এই ট্রান্সফরমেশনের ফলে যে নতুন একটা ব্যবস্থা আমরা তৈরি করছি বা করতে যাচ্ছি সেটাও বেনিফিট ডিস্ট্রিবিউশনটা স্কিউড হবে, ক্যাপচার্ড বাই এ ভেরি ফিউ পিপল হবে। আমি রাদার ওইটা নিয়ে বেশি ইন্টারেস্টেড। কতটুকু পরিবর্তন হয়েছে তার থেকে বড় কথা যতটুকুই হয়েছে সেটা সুফল সবাই পাচ্ছে কিনা, ঠিক আমার ওই জায়গায় আমার কনসার্ন। এখানে দেখা যাচ্ছে যে এখানেও একটা নতুন ধরনের শ্রেণী তৈরি হয়েছে, যেই পরিবর্তনের ফলে নতুন যেই ব্যবস্থা তৈরি হইলো সেটার যে বেনিফিটটা এটা ক্যাপচার করে ফেলছে অল্প কিছু মানুষ। আমার প্রবলেম বা কনসার্ন যেটাই বলেন না কেন, আমি এটা নিয়ে বেশি ইন্টারেস্টেড রাদার দেন আসলেই আমরা দিনে দিনে সব পরিবর্তন করে ফেলতে পারবো কিনা। তো পুরন ব্যবস্থা যদি আপনি বলেন যে আমরা হয়তো পুরোপুরি আগের ব্যবস্থায় ফিরে যাব না, নতুন একটা ব্যবস্থা হয়তো কিছু না কিছু আমরা যাব, কিন্তু যদি বলেন যে আগে যেমন একটা গ্রুপ এই পুরো রাষ্ট্রযন্ত্রের যে সুবিধা একটা গ্রুপের কাছে কনসেন্ট্রেটেড ছিল, এখন সেই গ্রুপটাকে রিপ্লেস করছে আরেকটা গ্রুপ। লার্জার যে সিটিজেনের ক্ষমতায়ন, মানে জনগণের ক্ষমতায়ন, সেই জায়গায় এখনও প্রশ্নবোধক চিহ্ন রয়েই গেল। এইটাই হচ্ছে যে এতগুলো তরুণ মরল, এত তাজা প্রাণের দুঃখটা ঠিক ওই জায়গায় যে ওরা হয়তো চাইছে যে সবার, বা আমি যদি ওসমান হাদির কথাই বলি, ওসমান হাদি যে কথাটা বলছে ইনসাফ, এই একটা শব্দকেই যদি আমি এত তত্ত্বর কথা, সব বিশাল বিশাল তত্ত্ব বাদ দিলাম, আমি জাস্ট এই ওয়ার্ডটা যেটা ইজিলি কমিউনিকেবল, সব মানুষ বুঝতেছে, ইনসাফ, ন্যায় বিচার। আমার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার যেইটা নিয়ে আমার মাঝে মাঝে খারাপ লাগে, ওনারা কি খুব ভালো ন্যায় বিচারের উদাহরণ তৈরি করতে পারছে কিনা, ইনসাফের এক্সাম্পল ওনারা হয়তো 1.5 বছরে সবসময় সমাধান করতে পারবে না, বা ওনাদের কাছে আমাদের সে এক্সপেকটেশন, অ্যাটলিস্ট আমরা যারা একটু হইলো একাডেমিয়ার সাথে কানেক্টেড, আমরা একটু হইলো একটু তত্ত্ব অথবা রাজনীতি নিয়ে পড়ালেখা করি, আমরা রাতারাতি ওনাদের কাছে সব সমস্যার সমাধান চাই নাই। আমরা চেয়েছি অন্তত ওনারা ইনসাফের 1-2টা এক্সাম্পল ক্রিয়েট করুক, যাতে পরের পলিটিক্যাল গভর্নমেন্টকে আমরা এই রেফারেন্সগুলি ইউজ করে চাপ দিতে পারি, ওই দেখো ওনারা পারছে। তাহলে ওনারা যদি 2টা করে, তুমি এবার 20টা করো। কারণ ওই জায়গায় এক একজনের কাছে এক এক রকম ইন্টারপ্রিটেশন। তরুণ রাজনীতি বা যেটা বলছিলাম যে আমরা ভেবেছিলাম যে তরুণদের রাজনীতির প্রতি ইন্টারেস্ট নেই। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে, আপনি তো একজন শিক্ষক, তো বিশ্ববিদ্যালয়গুলোকে ইনক্রিজিংলি এমপ্লয়েবিলিটির জায়গা হিসেবে দেখা হয়। এই চাপের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, ডিসেন্ট বা সমাজ নিয়ে প্রশ্ন তোলার যে জায়গাটা, সেটা কি সংকুচিত হয়ে যাচ্ছে নাকি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলে মনে হয়? আবার আপনাকে ধন্যবাদ দিই, আপনার প্রশ্নটাই মধ্যে উত্তর আছে। সেটা হচ্ছে গিয়ে অফকোর্স মানে আমাদের ইউনিভার্সিটিগুলি, সেটা আমাদের বলে না, গ্লোবালি যদি বলি, স্পেশালি আপনার এখন আমরা নিউলিবারাল ওয়ার্ল্ডের যে সিস্টেমে বসবাস করি, এখানে আমরা বিশ্ববিদ্যালয়গুলিকে মাপি যে সে র্যাঙ্কিংয়ে কত নাম্বার। আমি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মানে যেখানে পড়াই, আমরা খুব প্রাউডলি সেটা বিজ্ঞাপনে প্রচার করি যে আমরা বাংলাদেশের সামাজিক বিজ্ঞান বিভাগে বাংলাদেশের টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে 1 নাম্বার, আমরা বাংলাদেশের অনেকগুলো র্যাঙ্কিংয়ে 1 নাম্বার। তার মানে এই যে র্যাঙ্কিংগুলো প্রশ্ন আসে কীভাবে, এগুলো কতগুলো যে বললাম, ইটস অল অ্যাবাউট ম্যাট্রিক্স।
আপনি কতগুলো ইন্ডিকেটর, কতগুলো মাইলস্টোন অ্যাচিভ করলে সে র্যাঙ্কিংগুলো পান। তার মানে এভাবে দেখলে ইটস এ ক্যাপিটালিস্ট প্রোডাক্ট। মানে এখানে এডুকেশন কিন্তু একটা কমোডিটি। তো এই কমোডিটিটার পিছনের আপনার ফাউন্ডেশনটা কি? মানে আপনি কতগুলো মার্কেট ডিমান্ডেবল ওয়ার্কার তৈরি করতেছেন, যে মার্কেটে সে সার্ভাইভ করতেছে। মানে আপনি একটা স্কিল সেট দিচ্ছেন তাদেরকে, তারা হয়তো মার্কেটের ডিমান্ড অনুযায়ী রেসপন্ড করতে পারতেছে, ভালো জব পাচ্ছে, এবং সেই কারণে আপনার একটা গ্রহণযোগ্যতা বাড়তেছে, রাইট? এখন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে তো স্বাভাবিকভাবেই ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে এক্সট্রা হিসাবে দেখা হয়। এখানে জব হবে কি না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমি যেহেতু একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, এখানে মার্কেটে জব ডিমান্ড আছে, এই ধরনের সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি। এখন আমি সামাজিক বিজ্ঞান পড়াই, সামাজিক বিজ্ঞানের মতো সাবজেক্টগুলো যেগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং ফস্টার করার কথা, এনহ্যান্স করার কথা, এই ধরনের সাবজেক্ট এখনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় না। সরকারি বিশ্ববিদ্যালয় যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে অল্প টাকা অথবা টিউশন ফি ওভাবে করে নাই, এখানে হয়তো অনেকে পড়ে অন্য সাবজেক্ট না পাওয়াতে এভাবে পড়ে, দু একজন বা 4-5 জন হয়তো এটা ভালোবেসেই পড়তে আসে, বাট সেই নাম্বারটা অনেক বড় না। তো প্রথম প্রশ্নটাই, এবং যারা পড়তে আসে বিশাল অংশ দেখবেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করে, কারণ তারা জানে যে তারা এই সাবজেক্টগুলোতে পড়ে তারা রুটি রুজির যেই যেই মানে ব্যবস্থা এখন আমরা তৈরি করছি, সেইটার জন্য সে যথেষ্ট না, সে যথেষ্ট পরিমাণে সেই অ্যাট্রাকটিভ কোনো সাবজেক্ট সে হয়তো না, সে বিসিএসের জন্য পড়ে বা ব্যাংকের জন্য পড়ে, যেগুলিতে সে একটা জব এনশিওর করতে পারবে। আর প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা তো বললামই। তো সেই অর্থে আসলে শিখে কি হবে, মেন কথা হচ্ছে সবারই প্রশ্নটা হচ্ছে গিয়ে যে চাকরি হবে কি না। তো এই অর্থে আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং তো একটা লাক্সারি হিসাবে দেখা যায়। এর ভিতরে যদি দু একজন ক্রিটিক্যাল থিঙ্কার নিজের যোগ্যতায় উঠে আসে, তারা নিজেরা পাঠ্যপুস্তকের বা ক্লাসরুমের এসব ধরাবাঁধা স্ট্রাকচারের বাইরে গিয়ে অনেক বই পড়ে যদি নিজেদের ভিতরে ডেভেলপ করে, অথবা তাদের ফ্যামিলি ট্র্যাডিশনের আছে, অথবা কোনো সার্কেল, বন্ধুবান্ধবের সার্কেল বা রিডিং সার্কেলের মাধ্যমে উঠে আসে, আমরা ওদেরকে হয়তো খুব বেশি ইমার্জিং ট্যালেন্ট হিসাবে, ইয়াং ট্যালেন্ট হিসাবে মনে হয় খুবই মানে হয়তো কি বলবো অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার সিস্টেমের ভিতর দিয়ে যে ক্রিটিক্যাল থিঙ্কিং প্রমোট হচ্ছে এটা বলার কোনো সুযোগ নেই। তো এটা ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এখন এডুকেশন সিস্টেমটাই এমন যে আমরা সবাই কতগুলো র্যাঙ্কিংয়ের পিছনে দৌড়তে গিয়ে নলেজটাই আমাদের রিডান্ডেন্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে স্মার্ট ওয়ার্কার, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন স্মার্ট ওয়ার্কার তৈরি করতেছে। একজন আমি বলবো যে উইক সিটিজেন, দে আর প্রডিউসিং উইক সিটিজেন উইথ স্মার্ট ওয়ার্কিং অ্যাবিলিটি। কারণ আপনার এটা হচ্ছে, আপনি দেখেন বিশ্বব্যাপী যদি দেখেন, আপনি যদি দেখেন লাস্ট 20 বা 30 ইয়ার্সে যখন আমেরিকান যেই এডুকেশন সিস্টেম মডেল কিন্তু এখন পৃথিবীতে ডমিনেট করতেছে, সেখানে এই সিস্টেমটার মূল ইয়াটা কি, তারা এই নিউলিবারাল যে এডুকেশন সিস্টেমের ভিতরে আমেরিকান যে সিস্টেমটা এটা ডমিনেট করতেছে, এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো অনেকগুলো কিন্তু আমেরিকান এই সিস্টেমটাকে ফলো করে। তো এটা ওই যে এটা হচ্ছে গিয়ে কতগুলো আপনার ইন্ডিকেটর, কতগুলো মাইলস্টোন অ্যাচিভ, বা এই যে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শই বলি বা তাদের আর্থিক সহযোগিতা, কারিগরি সহযোগিতায় বিশ্ববিদ্যালয়গুলো এখন কতগুলো ইভ্যালুয়েশন, প্রতিটা কোর্সের কতগুলো স্ট্রাকচার্ড ফরম্যাট তৈরি করছে, এটাকে ওবিই বলে। তো একটা সেখানের মধ্যে কতগুলো আপনার ম্যাট্রিক্স আছে, কতগুলোকে বলা হয় প্রোগ্রাম লার্নিং অবজেক্টিভ, তারপরে কোর্স লার্নিং অবজেক্টিভ, সিএলও, পিএলও। তো আমাদেরকে সেগুলো অ্যাচিভ করতে হয়, সেগুলির ভিত্তিতেই কিন্তু আমাদের কোর্সগুলো কতটুকু যুগোপযোগী সেই জিনিসটা মাপা হয়। সুতরাং এখানে তো মৌলিক জ্ঞান তৈরি করার জন্য এগুলি তৈরি করা না, এগুলি তৈরি করাই হয়েছে আপনি এ সার্টেন স্কিল সেট একটা ইভ্যালুয়েশন করার জন্য। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা, হায়ার এডুকেশন এখন মোর অফ এ ইভ্যালুয়েটরের ভূমিকায়, সে কিন্তু নলেজ জেনারেশনের ভূমিকায় নেই, কারণ আমাকে বারবারই অ্যাসেসমেন্ট করা হয়। এই যে বললাম যে ওবি, এটা একটা অ্যাসেসমেন্ট স্ট্র্যাটেজি, যে আপনি একটা শিক্ষার্থীর কতগুলো জিনিসকে অ্যাসেস করবেন। তার মানে আমি প্রথমেই তাকে অ্যাসেসমেন্টের ভূমিকা আমারে, আমি তো নলেজ জেনারেশনের ভূমিকায় নাই, আমি তো বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাটা নাই। তার মানে আমি তাকে স্মার্ট ওয়ার্কার হিসেবে তৈরি করতেছি, যাতে সে একটা সেট অফ স্কিল তার ভিতরে আমি সামহাউ ইনজেক্ট করব, এবং সেটা দিয়ে সে একটা ভালো
জবের যে ডিমান্ডটা, মানে জব এমপ্লয়ারের যে ডিমান্ডটা, সে ডিমান্ডটা ফুলফিল করবে। এবং এই কারণে দেখেন গত 20 বছরে বিশ্বব্যাপী দেখবেন বড় বড় কোম্পানি যেগুলো, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো কি করছে? সেই কোম্পানিগুলো দেখবেন ডানপন্থাকে প্রমোট করতেছে। কারণ ডানপন্থার ভিতরে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ডানপন্থাও কিন্তু আপনার, ডানপন্থার সাথে কিন্তু এই ধরনের ক্যাপিটালিজমের একটা ভালো লিঙ্ক আছে। আমি জানি না আপনি ম্যাক্স ওয়েবারের সেই বিখ্যাত ওই যে বই আছে যে প্রটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড দ্য রাইজ অফ দ্য ক্যাপিটালিজম, যে ক্যাপিটালিজমের সাথেই কিন্তু প্রটেস্ট্যান্ট ইথিক, কারণ রিলিজিয়াস ইথিকগুলো কতগুলো জিনিস প্রমোট করে, ডিসিপ্লিন, গুড স্টুডেন্ট, ভালো ব্যবহার, ভদ্র, নম্র, ডোসাইল, ম্যানেজেবল, রাইট? তো অফকোর্স আমি সেগুলিকে, আমি বলছি না যে এগুলির কোনো সোশ্যাল ভ্যালু নাই, কিন্তু এই ধরনের ইমেজ দিয়েই আমরা সমাজের মধ্যে ভালো ছাত্র, এবং আমাদের সমাজে সফলতা হচ্ছে নির্দিষ্ট কতগুলো মানে ক্ষেত্রে। আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো আর্নিং, ইফ ইউ কুড আর্ন হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি, দ্যাট মিনস আপনি সফল, রাইট? সাথে যখন ওই ডিসিপ্লিনগুলো যুক্ত হয়, তো কোম্পানিরা কী চায়, কর্পোরেশন কী চায়? কর্পোরেশন এইরকম ওয়ার্কার চায়, যে ওয়ার্কার রাইটের কথা বলবে, যে ওয়ার্কার শ্রমিকের অধিকারের কথা বলবে, যে ওয়ার্কার বিশ্ব মানবতার কথা বলবে। ও তো ম্যানেজেবল না, ও তো ডোসাইল না, ওকে তো ম্যানেজ করতে পারবেন না। তো ও কখন তৈরি হবে? যখন আপনি তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ইনফিউজ করতে পারবেন। আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং, সে কারণে এডুকেশন সিস্টেম তো মাল্টিন্যাশনাল কর্পোরেশনগুলো কোন ধরনের প্রজেক্টে কোন ধরনের ইয়াতে স্কলারশিপগুলো দেয়, কারণ সে এরকম স্মার্ট ওয়ার্কার চায়। সে যে হিউম্যান ব্রেন, যে আপনার মেরিটটা ধরে নিলাম ন্যাচারাল, তো মেরিটটাকে শেপ করবে কি আপনার বিশ্ববিদ্যালয়? তো সে চায় কি শেপ হয়ে আপনি ইনোভেশন করেন, সেই ইনোভেশনটা ওই কোম্পানি, যাতে ওই প্যাটার্নটা কোম্পানি ব্যবহার করবে, সেই প্যাটার্নটা দিয়ে সে আরও $1 বিলিয়ন কামাবে, আপনার ব্রেনটাকে সে ব্যবহার করবে। সো আমরা তো ক্রিটিক্যাল থিঙ্কিং প্রমোট করছি না, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন সেই ভূমিকায় নাই। আমরা জ্ঞান তৈরি করছি না, আমরা তৈরি করতেছি ওই যে বললাম উইক সিটিজেন। আমরা সেই সিটিজেন তৈরি করছি না যে রাষ্ট্রের কাছে তার অধিকার চাইবে, সে রাষ্ট্রের সাথে বলবে যে আমি তোমার সাথে আমার কন্ট্রাক্ট। সো রাষ্ট্র যদি তার সেই কন্ট্রাক্টের যে অংশটা রাষ্ট্রের দায়িত্ব পালন করার কথা, সেটা যদি সে পালন না করে, তখন আমি তার কাছে জবাব দিতে চাইব। তো এই জবাব দিয়ে চাইতে হলে তাকে বুঝতে হবে যে আমার কোন অধিকার, আমি কোনটার জন্য এন্টাইটেলড, কোনগুলো আমার রাইট। এখন এই রাইটটা বুঝতে, আর বেশিরভাগ সময় আমরা কি মনে করি, আমি ধরে নিই এটা আমার ভাগ্য, আমি গরিব কারণ এটা আমার ভাগ্য, আমি চাকরিটা পাচ্ছি না কারণ এটা আমার ভাগ্য। এবং রাষ্ট্রও এরকম চায়, কোম্পানিরও এরকম চায়। এটাই নিউলিবারাল প্রজেক্ট। আপনি সব কিছুকে আপনার ভাগ্য, আপনার ইনক্যাপাসিটি হিসেবে ধরে নেন। আমরা সোশ্যাল ইমাজিনেশন বলে একটা কনসেপ্ট পড়াই ক্লাসে, রাইট মিলসের, মানে আমরা কীভাবে ইন্ডিভিজুয়াল প্রবলেমটাকে লার্জার সোশ্যাল স্ট্রাকচারের সাথে কীভাবে কানেক্ট করি। ধরেন একজন মানুষ অবেসিটিতে ভুগতেছে, বা সমাজের ডিভোর্স রেট বেড়ে গেল। এখন সমাজের ডিভোর্স রেট বেড়ে গেল কি এটা নারী বা পুরুষের চারিত্রিক সমস্যা, নাকি সোশ্যাল কারণ সোসাইটি একসময় নারী তার সব কিছুকে ধরে নিত যে মানিয়ে নিতে হবে, সংসারটা টিকানোর দায়িত্ব তার। এখন নারী দেখতেছে যে না, আমি একটা টক্সিক রিলেশনে থাকবো না, সেই কারণে হয়তো ডিভোর্স রেট বেড়ে গেছে। তার মানে এটা কি, নারী তার অধিকার চাইতে গিয়ে তখন দেখতেছেন আমি টক্সিক রিলেশনে থাকবো না, আমি একটা ডোমিনেটেড, যেখানে আমি কনস্ট্যান্টলি বিং ডোমিনেটেড, আমি এরকম ইয়েতে থাকবো না। তো আমরা তখন আমাদের সমাজ কি বলছে, আমাদের সমাজ বলছে বা আমাদের ধর্মগুলো কি বলছে যে না, তুমি তাহলে এই দোষটা তোমার, কারণ তুমি যথেষ্ট পরিমাণে ধার্মিক না, তুমি ধর্মের এই কথা শোনো নাই, অথবা তুমি সমাজে এই রীতি বিরুদ্ধ কাজ করছো। তো তখন পুরো দায়িত্বটা ওই যে ডিভোর্স বা একটা ডিভোর্সটা দিল বা ডিভোর্সের মানে একটা টক্সিক রিলেশন দেবে তার ঘাড়ে যায় ফেলতে চায়, মানে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। নিউলিবারালিজমও এভাবেই কাজ করে, সে সব দায়িত্ব আমার উপর। ওই যে আপনি একটা, আমি জানি না আপনি এই প্রশ্নটা করছেন কি না, যে ক্যাপাসিটি নাকি এজেন্সি, সে সবসময় কি আমাকে ক্যাপাসিটি হিসাবে, মানে আমার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি। সো সে সবসময় চায় যে একটা এরকম একটা পরিবেশ তৈরি হবে যেখানে আমার দায়িত্ব সব আমি হব, ইন্ডিভিজুয়ালাইজড, আমি সাবজেক্ট হবে ইন্ডিভিজুয়ালাইজড, সব কিছু আমার। আমি রাষ্ট্রের কাছে অথবা কোম্পানির কাছে, আমি যখন চাকরিটা কোনো কারণে আমার চাকরি চলে গেছে, এই দায়টা যায়, তুমি ডেলিভার করতে পারো না সেজন্য তোমার চাকরি চলে গেছে, দায় কোম্পানি নেবে না। সেরকম রাষ্ট্র এরকম, আমি হয়তো চাকরি পাচ্ছি না, দায় তোমার, ইউ আর নট দ্যাট মাচ কম্পিটিটিভ, ইউ আর নট দ্যাট মাচ এলিজিবল। তার মানে সব কিছু আমরা লেজিবল যে কনসেপ্ট, এটা দিয়ে বিবেচনা করছি। এটাই একটা নিউলিবারাল প্রজেক্ট। আমরা আসলে নিউলিবারালিজম, যদিও আমরা মার্কেট প্রাইম্পালিজম দিয়ে খুব সহজ ভাষায় বলি, কিন্তু এটা একটা কালচারের মতো, এটা একটা হ্যাবিট। স্টেট অনেক সময় সাবকনসিয়াসলি নিউলিবারাল বিহেভ করে।
আমাদের হয়তো কাগজে কলমে দেখবেন সব কিছু হয়তো নিউলিবারেল, সবখানে হয়তো না, কিন্তু আপনি যখন খুব লার্জার আই দিয়ে দেখবেন আমরা সে একটা নিউলিবারেল সমাজেই বসবাস করতেছি। আমাদের সোসাইটির ভিতরে নিউলিবারেল কতগুলো ইথিক ইনবিল্ট হয়ে গেছে, মানে কম্পিটিশন, একটা প্রায় কিন্ডারগার্ডেনে যান সেখানেও কম্পিটিশন। আমরা বাচ্চাদেরকে বিবেচনা করি স্কুলে কত মার্ক পেয়েছে, সে কী শিখছে এটা দিয়ে আমরা দেখি না। তার মানে এটাও এক ধরনের আমরা একটা সবসময় একটা কম্পিটিটিভ সেটিংসের ভিতরে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি যদি একটু শেষ প্রশ্নটা একটু বড় পরিসরে করতে চাই, যে যদি আমরা একটু সামনের দিকে তাকাই বাংলাদেশের প্রেক্ষিতে, তো ইনইকুয়ালিটি, কমন্স, লেবার আর এই আইডেন্টিটি নিয়ে কাজ করার ক্ষেত্রে মানে কাজ করতে গেলে আমাদের গবেষণা আর শিক্ষা ব্যবস্থায় কী ধরনের শিফট বা কী ধরনের পরিবর্তন দরকার বলে আপনার মনে হয়? এটা একটা বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষে হয়তো পুরোপুরি সমাজ পরিবর্তন সম্ভব না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কাজ আগে সমাজের অসুখটা কি সেটা আইডেন্টিফাই করা। সমাজ পরিবর্তন হয়তো সবাইকে নিয়ে করতে হবে। সমাজ পরিবর্তনের জন্য আমি, আপনি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ, একজন কৃষক, একজন শ্রমিক, সবাই মিলে কালেকটিভলি কাজ করতে হবে। কিন্তু আগে তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমার সমাজের সমস্যাটা কি। আমাদের সমাজের সমস্যা কি শুধুমাত্র রাজনৈতিক বিরোধ? আমাদের সমাজের সমস্যা কি শুধুমাত্র একটা অংশ দরিদ্র, যে আমি ওকে ক্ষুদ্র ঋণ দিলাম সমস্যার সমাধান হয়ে যাবে? নাকি আমাদের সমাজের একটা সমস্যা হচ্ছে যে এই মানুষের ট্রাস্ট কমে গেছে? তো আগে আমাকে ওই জায়গায় কাজ করতে হবে, এবং এইখানেই বিশ্ববিদ্যালয়ের কাজ, সমাজের সমস্যাটা চিহ্নিত করা এবং অনেস্টলি সেটা প্রকাশ করা। এখন এই অনেস্টলি প্রকাশ করতে গেলেই এখানে কিছুটা ভূমিকা থাকে রাষ্ট্রের। রাষ্ট্র সেই অনেস্ট স্পিকিংটাকে প্রোটেক্ট করবে কিনা। আমি সত্য কথা বললে রাষ্ট্র আমাকে প্রোটেক্ট করবে কিনা, কারণ আমি যখনই সত্য কথা বলতে যাব তখন কোনো না কোনো পক্ষের আমি বিরাগভাজন হবই, কারো না কারো ইন্টারেস্ট হ্যাম্পার হবে, কেউ না কেউ এখানে ক্ষতিগ্রস্ত হবে, তার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হবে। তখন আমার সেফটি সিকিউরিটিকে এনশিওর করবে। আমার মত প্রকাশের স্বাধীনতা, যে আমরা বারবার এটা চিৎকার করি, আসলে মত প্রকাশের স্বাধীনতা মানে কি? মত প্রকাশের স্বাধীনতা মানে কি যা ইচ্ছা তা বলার স্বাধীনতা? নাকি মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে এই যে বললাম, আপনার যেটা আপনি অনেস্টলি ফিল করেন, আপনি যেটা সত্যি মনে করেন যে এটার মাধ্যমে, আমার এই মতের মাধ্যমে লার্জার গুড ক্রিয়েট হবে, সেটাকে বলা, আনফিল্টার্ড ওয়েটা বলতে পারাটা, এটাই মত প্রকাশের স্বাধীনতা। তো মত প্রকাশের স্বাধীনতারও একটা বাউন্ডারি আছে, এটা অফকোর্স, কিন্তু আপনি এই বাউন্ডারিটা খুবই সাটেল এবং এটা ডিফাইন করবে কি সেটা খুব ইম্পর্টেন্ট। সো বিশ্ববিদ্যালয়ে তাহলে কাজ কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে অফকোর্স শিক্ষা ও গবেষণা, কিন্তু এই গবেষণা হইতে হবে পিপল সেন্ট্রিক, সোসাইটি সেন্ট্রিক। আমরা অনেক রকম গবেষণা করি, অনেক বড় বড় তাত্ত্বিক গবেষণা করি, কনফারেন্সে যাই, বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাই, বা এরকম পডকাস্টে আসি, অনেক তত্ত্বের কথা বলি, কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় কি সেগুলি ডিসকানেক্টেড, সেগুলি আমার সোসাইটির মানুষের যেই এই নিড সেটাকে অ্যাড্রেস করে না। নানা জার্গনের আড়ালে আমরা তাদের যেই সত্যিকারের নিডটা বা তাদের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটাকে আমরা ঠিকমতো প্লেস করতে পারি না, বা পারলেও অ্যাক্সেসিবল ভাষায় সেটা প্রকাশ করতে পারি না। সুতরাং এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোর কাজ করার সুযোগ আছে বা করতে হবে। সেটা হচ্ছে তাকে মানে নানা রকম কমিউনিকেশন চ্যানেল ডেভেলপ করতে হবে। নানা কমিউনিকেশন চ্যানেল বলতে কি, সে তার একাডেমিক তো একটা কতগুলো গ্রামার আছে সেটা সে মেনটেন করবে, আবার সে কমিউনিটিকে কিভাবে সে কমিউনিকেট করবে কমিউনিটির সাথে, এটারও একটা ল্যাঙ্গুয়েজ তাকে ডেভেলপ করতে হবে। তার মানে বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব শুধুমাত্র যে জ্ঞান তৈরি করা, বৈশ্বিক জ্ঞান তৈরি করা সেটা না, এবং জ্ঞানটা কাজে লাগে কিনা সেই কাজে লাগানোর জন্য ডিসেমিনেট করাও বিশ্ববিদ্যালয়ের কাজ। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে আগে দেখতে হবে যে সে যে নলেজটা ক্রিয়েট করতেছে, নলেজটার একটা পাবলিক ক্যারেক্টার, মানে নলেজ যে পাবলিক গুড, পাবলিক কমন্স। আপনি আমাকে বললেন না যে নদী বনে শুধুমাত্র একমাত্র কমন্স না, আকাশই একমাত্র কমন্স না, পৃথিবীর সবচেয়ে বড় কমন্স হচ্ছে নলেজ। এবং যেই কমন্সের কোনো বাউন্ডারি নেই, কোনো রিলিজিয়ন নেই, কোনো জেন্ডার নেই। আমি যখন আজকে যে জ্ঞানটার কথা বলতেছি, এই জ্ঞানটার পিছনে যেমন আপনার ইসলামিক গোল্ডেন এজের কন্ট্রিবিউশন আছে, এখানে রোমান সিভিলাইজেশনের কন্ট্রিবিউশন আছে, এখানে গ্রিক সিভিলাইজেশনের কন্ট্রিবিউশন আছে, এখানে ইভেন আপনার যদি বলি একটা
ইন্ডিজিনাস কমিউনিটির যে মেম্বার তারও কন্ট্রিবিউশন আছে এবং কালেকটিভভাবেই কিন্তু নলেজটা ক্রিয়েট হয়েছে। আমরাই না, আমাদের মানুষের ধর্ম আছে, মানুষের জেন্ডার আছে, নলেজের কিন্তু জেন্ডার নাই, কোনো ধর্ম নাই। তো তাহলে আমাকে নলেজটাকে শুধু তৈরি করলেই হবে না, নলেজটাকে ওই ক্যারেক্টারটাও তৈরি করতে হবে, যে নলেজটা শুধু আমি যে নলেজ তৈরি করছি তা নয়, নলেজটার একটা কমনস ক্যারেক্টার দিতে হবে, যে নলেজটা কোনো রিলিজিয়াস পারপাসে, ন্যারো পলিটিক্যাল পারপাসে আমি মিস ইউজ করবো না। তো এই জায়গায় বিশ্ববিদ্যালয়গুলো বা আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব আছে যে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা এবং ব্রেভভাবে, অনেস্টভাবে বলা। আমরা অনেক সময় বলি না আমাদের নিজস্ব স্বার্থ, অনেক সময় হয়তো ইনসিকিউরিটি ফিলিং থেকে বলি না। তাহলে রাষ্ট্রের কাজ হচ্ছে আমাকে সিকিউরিটি দেওয়া, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কাজ হচ্ছে এই অনেস্ট ওপিনিয়নটা দেওয়া। এবং সেই অনেস্ট ওপিনিয়নটা আবার কোত্থেকে আসবে? থ্রু মাই রিসার্চ অ্যান্ড স্টাডি। এখন র্যান্ডমলি আমার কিছু একটা মনে আসলেও বলে দিলে হবে না, এটা ইট শুড বি ব্যাকড বাই এভিডেন্স অ্যান্ড রিসার্চ। তো এটাই আমার কাছে মনে হয় আর কি। তো সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত এই রকম একটা কি বলবো, আমি এটাকে বলতে পারি যে নেটওয়ার্ক, নলেজ ডেভেলপ হইতে হবে, যে একটা নেটওয়ার্ক প্রসেসের মাধ্যমে র্যান্ডমলি নলেজ ডেভেলপ না করে এরকম সিস্টেমেটিকভাবে নলেজ প্রডিউস করতে পারবো না, এবং মানে না করি এবং সোসাইটির সাথে সেটাকে কানেক্ট করতে না পারি, তাহলে আমরা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যুগে বসবাস করবো। এমনিতে আমরা মিস ইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশনের যুগে প্রবেশ করে ফেলছি। কারণ একটা সময় ছিল আমরা ইনফরমেশনকে নলেজ বলে ভুল করতাম। মানে কীরকম, যেমন আমাদের অনেকেরই হয়তো অনেক কিছুতে অ্যাক্সেস থাকতো না, তো যেই বা যারা সমাজের যে অংশের অ্যাক্সেস থাকতোই সে বেটার নলেজেবল হইতো। বাট এখনকার যে যুগ, আমরা এখন সোশ্যাল মিডিয়া বলেন বা ইনফরমেশন টেকনোলজির যুগে, এখন ইনফরমেশন প্রবলেম না, কারণ আপনার এক সিঙ্গেল ক্লিকেই আপনার কাছে সব রকম ইনফরমেশন। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনফরমেশনের মধ্যে কোনটা আসলে সঠিক ইনফরমেশন সেটা বের করা। তার মানে এক সময় আমাদের সবচেয়ে বড় প্রবলেম ছিল আমার কাছে ইনফরমেশনই ছিল না, তার মানে যে ইনফরমেশন ছিল সেই নলেজেবল। এখন আপনার কাছে ইনফরমেশন থাকলে আপনি নলেজেবল না, আপনার কাছে ইনফরমেশন থাকলেও আপনার ডাম হইতে পারেন। তার মানে এখন হচ্ছে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন থেকে ফিল্টারিং করে সঠিক ইনফরমেশনটা বের করা। তার মানে একসময় আমরা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টদেরকে শুধু ইনফরমেশন দিলেই সেটাকে আমরা নলেজ বলে মিসআন্ডারস্ট্যান্ড করলেও প্রবলেম ছিল না। কিন্তু আমি এখন একটা বিশ্ববিদ্যালয়ে আমার কাজ শুধু ইনফরমেশন জেনারেট করা না, আমার সবচেয়ে বড় কাজ ওই যে ক্রিটিক্যাল থিঙ্কিং ফস্টারিং করা। কারণ ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে কি, তার সেই লেন্সটা যে লেন্স দিয়ে সে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন থেকে ইনফরমেশনটাকে বের করবে। তার মানে আমি শুধুমাত্র ওই যে বললাম স্মার্ট ওয়ার্কার দিয়ে কিন্তু আমি এই প্রবলেম ক্রিয়েট করতে পারবো না, আমি শুধুমাত্র একটা স্কিল সেট দিয়ে কিন্তু এই প্রবলেম দূর করতে পারবো না। আমার ক্রিটিক্যাল থিঙ্কিং লাগবে, সব ধরনের ডিসিপ্লিনের মধ্যে আমাকে ক্রিটিক্যাল থিঙ্কিংকে ইনবিল্ড করতে হবে। কারণ আমি তখন ইনফরমেশন ফ্লাডের ভিতরে আছি, আমার যুগের চাহিদাটা এখন ইনফরমেশন, আমি তো যুগটাই এখন হয়ে গেছে কি একটা সময় এটা পার পেয়ে গেছি 30-40 বছর আগে, বাট এখন আমার নলেজের ক্যারেক্টারও হয়তো চেঞ্জ হয় নাই, কিন্তু নলেজ জেনারেশনের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। কোনটা আসলে নলেজ বলবো, এখন ইনফরমেশনই এনাফ না নলেজ হওয়ার জন্য? স্যার অসংখ্য ধন্যবাদ আমার এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে আমাদের এই পর্বটি শেষ। আপনাদেরকে ধন্যবাদ আমাকে অনেক কিছু বলার সুযোগ দেওয়ার জন্য, কারণ এখানে অনেকগুলো কথা থাকে যেগুলো হয়তো আমরা সবসময় বলি না, বলতে পারি না, অথবা দেখা যায় কি ওই যে বললাম একাডেমিক কতগুলো বাউন্ডারি থাকে, কতগুলো স্ট্রাকচার থাকে। আবার সোশ্যাল মিডিয়াতেও যেহেতু এটা একটা মোর অফ এ জেনারেল টুল, সেখানেও অনেক ধরনের কথা আমরা হয়তো এভাবে করে বলা যায় না। তো আপনারা এই উদ্যোগকে আমি সে অর্থে স্বাগত জানাই যে এটা হয়তো একটা ব্রিজিং টুল হিসাবে কাজ করবে, সোসাইটির সাথে আমাদের একাডেমিয়ার একটা কানেক্টর হিসাবে কাজ করবে। তো ধন্যবাদ আপনাদেরকেও। ধন্যবাদ স্যার এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ফাইনলাইনের পরবর্তী পডকাস্ট দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।